সো হ্যালো মাই প্রেশিয়াস স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা অ্যানিমেল বিহেভিয়ারের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা চার্লস ডারউইন অ্যান্ড দেন হচ্ছে হলো এই যে তারপরে জিন হেনরি, এদের হচ্ছে হলো সবার এই দুজন সায়েন্টিস্টের পার্টিকুলার ডিটেলসে তাদের অ্যানিমেল বিহেভিয়ারের উপর তাদের কাজগুলো দেখেছিলাম। তারপর তাছাড়া আমরা বিভিন্ন অ্যানিমেল বিহেভিয়ারে বিভিন্ন বিভিন্ন সায়েন্টিস্টরা কি কি কাজ করেছিল ওভারঅল একটা গাইডলাইন পড়ে দেন আমরা প্রত্যেকটা সায়েন্টিস্টের নিজস্ব নিজস্ব কাজে এন্টার করেছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে হলো কার্ল ভন ফ্রেস। তো এনার থেকে ক্লাসটা শুরু করব আজকে। তো এবার আমরা কি দেখছি? কার্ল ভন ফ্রিস 1886 থেকে 1982 ছিল এটা ওনার জন্ম আর মৃত্যু। তো এবার উনি বেসিক্যালি কি নিয়ে কাজ করেছিলেন? উনি বেসিক্যালি কাজ করেছিলেন ইনসেক্ট সেন্সরি ফিজিওলজি অ্যান্ড কমিউনিকেশন, মানে এই যে ইনসেক্ট গুলো একে অপরের সাথে কি করে কমিউনিকেট করছে, তারপর তাদের ফিজিওলজি কি, এইগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আজকে আমরা পড়বো তাহলে কি, কার্ল ভন ফ্রিস ওয়াজ অ্যান অস্ট্রিয়ান ethologist who shared the 1973 Nobel Prize in Physiology or Medicine with Konrad Lorenz, আমরা এনার কাছে পড়বো, প্লাস নিকোটিনবার্জেন এনারও। His work on sensory perception and symbolic communication in European honeybee, মানে স্পেসিফিক্যালি হচ্ছিল হানিবির উপর কাজ করেছিলেন। হানিবি যে কিভাবে কমিউনিকেট করছে বা তাদের কি কি মানে সেন্সরি পারসেপশন মানে হচ্ছিল কি কি মানে ওরা তো কিছু সেন্স করছে, সেন্স করার ফলে সেটাকে কমিউনিকেট করার প্রয়োজন হচ্ছে। সাপোজ আমি কোথাও ডেঞ্জার সেন্স করছি, তো সেই ডেঞ্জার সেন্স করার পর আমাকে সেই সেন্সটার হচ্ছে হলো তোমাকে আহ সেটাকে আমরা বাকিদেরকেও জানাতে হবে, তো তার জন্য কমিউনিকেট করতে হবে। তো সেই জিনিসগুলো অন কি ইউরোপিয়ান হানিবি এপিস ম্যাসিফেরা এইগুলোর উপর কাজ করেছিলেন, এবং তার উপর কিছু প্রিন্সিপাল উনি হচ্ছিল প্রতিষ্ঠা উনি কিছু প্রিন্সিপাল মানে কিছু বিহেভিয়ার প্যাটার্ন, কিছু কিভাবে বিহেভ করছে, কি পার্টিকুলার ওয়েতে বিহেভ করছে, সেই জিনিসগুলো উনি বেসিক্যালি এস্টাবলিশ করেছিলেন। তো আমরা ফার্স্ট কি পড়বো? ফার্স্ট পড়বো হচ্ছিল সেন্সরি ফিজিওলজির কালার ভিশন। মানে ফার্স্ট আমরা কমিউনিকেট করার আগে তো আমাদের জানতে হবে না সেন্সরি ভিশনটা কিরকম আছে, ওরা কিভাবে সেন্স করছে কি, তারপর তো আমরা দেখবো সেই কমিউনিকেট করার রিজনটা আগে দেখি। দেন আমরা বলবো যে কেন ওরা কমিউনিকেট, মানে কিভাবে ওরা কমিউনিকেট করছে। আগে আমরা বলছি কেন ওরা কমিউনিকেট করছে, বা কমিউনিকেটের থ্রুতে ওরা মানে বেসিক্যালি কি কমিউনিকেট করছে। তো ফার্স্ট হচ্ছে বিফোর ভন ফ্রিস স্টাডিজ সায়েন্টিস্ট বিলিভ বিজ ওয়্যার কালার ব্লাইন্ড, মানে এর আগে সবাই ভাবতো যে বিজরা কালার ব্লাইন্ড, বাট ইটস নট ট্রু। ভন ফ্রিস প্রুভড দ্যাট বিজ পজেস ট্রাইক্রোম্যাটিক কালার ভিশন শিফটেড টুয়ার্ডস শর্টার ওভার ওয়েভলেন্থ। তো শর্টার ওয়েভলেন্থের মধ্যে কি হচ্ছে, ট্রাইক্রোম্যাটিক, ট্রাই মানে হচ্ছিল তিনটা, ক্রোম্যাটিক মানে হচ্ছিল কালার, তো ট্রাইক্রোম্যাটিক কালার ভিশন হচ্ছিল ওরা বেসিক্যালি ওদের মধ্যে থাকছে, মানে তারা টোটাল তিনটে কালার ওরা বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারছে। এবার সেগুলো কি? সেগুলো হচ্ছে দ্য ব্লু কার্ড এক্সপেরিমেন্ট, আর একটা হচ্ছিল স্পেকট্রাল সেন্সিটিভিটি। এই দুটো এক্সপেরিমেন্ট আর এই দুটো রেজাল্ট বেসিক্যালি আমরা পেয়েছিলাম কি। তাহলে ফার্স্টে আমরা পড়ছি যে ব্লু কার্ড এক্সপেরিমেন্টটা কি। ব্লু কার্ড এক্সপেরিমেন্টে হচ্ছে বন ফিশ trained bees to feed on sugar syrup placed on a blue card among gray cards of varying ব্রাইটনেস। তো ব্রাইটনেস মানে মানে ভ্যারিং ব্রাইটনেস মানে হচ্ছিল কি, ভ্যারি করছে, মানে ভ্যারিং ব্রাইটনেস হচ্ছিল গ্রেরই এক একটা আলাদা আলাদা শেডস রয়েছে, তার মধ্যে ব্লু কার্ড রয়েছে। এবার কি করছে উনি কি করেছিলেন, বীজ গুলোকে ট্রেন্ড করেছিলেন যে ব্লু কার্ডের থেকে সিরাপ গুলো তারা বেসিক্যালি মানে ব্লু কার্ডে সুগার সিরাপ রেখে তাদেরকে ফিড করাতো।
তো এটা হচ্ছিল ট্রেন্ড 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 করেছিল, মানে কি আমি আগেও হয়তো বলেছি, ট্রেন্ড করেছিল মানে যে জিনিসটাকে সে প্রত্যেকদিন ওইভাবে একই ঘটনা ঘটিয়ে গেছিল। তো যখন দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকছে, তখন কি হচ্ছে, এরা ট্রেন্ড হয়ে যাচ্ছে যে না, আমাকে এইখানে এই একই প্লেসে আমরা এখানে খাবার পাবো, এখানেই আমরা যাব খাবারটা খেতে। এরপর কি, হি দেন রিমুভড দ্য ফুড, এবার কি করেছিল, ফুড যেটা আছে সেটা রিমুভ করে দিয়েছিল। রিমুভ করার ফলে কি হয়েছে, মানে এবার কি হচ্ছে, আমি কার্ড গুলো সেম জায়গায় রাখছি, কার্ডের কিন্তু আমি কোনো চেঞ্জ করছি না, যে কার্ডের পজিশন ছিল সেটা আমি সেম সেম জায়গায় রেখে, যে ব্লু কার্ডটা আছে সেই ব্লু কার্ডে এতদিন ধরে আমি খাবার দিচ্ছিলাম, সেই খাবারটা সিরাপটা ইউজ করছিলাম খাবার হিসেবে। এবার কি করছে, ওই খাবারটা দিইনি, সিরাপ ইউজ করিনি, কিন্তু কার্ডটা যেই জায়গায় থাকার কথা সেই জায়গাতে রয়েছে। দিস প্রুভস দ্যাট বিস sorry the bees consistently flew directly to the blue card। মানে কি হচ্ছে, এই যে বীজ গুলো আছে ওরা কিন্তু খাবার না থাকা সত্ত্বেও সবার আগে ব্লু কার্ডেই যাচ্ছে, কারণ ওরা ট্রেন্ড হয়ে রয়েছে যে ওখানে ওদের খাবার দেওয়া হবে, তো তারা ব্লু কার্ডের দিকে যাচ্ছে। দিস প্রুভড দ্যাট bees distinguish color based on hue, not brightness or shade। মানে কি, মানে ব্রাইটনেস বা শেডের উপর ডিপেন্ড করছে না, হিউ মানে কোন কালারটা কতটা ডিপ রয়েছে, সেই মানে এই যে এখানে কি দেখছি, প্রত্যেকটা কালার রয়েছে, আমরা দেখে বুঝতে পারছি যে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা। এই যেরকম আমরা বুঝতে পারছি সেরকম বীজরাও ওরকম ভাবে যে ওরা বুঝতে পারছে যে এই কালার গুলো একটার থেকে একটা আলাদা আলাদা হয়ে রয়েছে। এবার তারা হয়তো প্রপার কালার আইডেন্টিফাই করতে পারছে না, যে এটা রেড নাকি এটা গ্রে নাকি এটা হোয়াইট নাকি নাকি এটা ব্ল্যাক নাকি কি, কিন্তু ওরা ইউর মাধ্যমে মানে শার্পনেস এর মাধ্যমে ওরা এই জিনিসটা বুঝতে পারছে যে প্রত্যেকটা কালার আলাদা, আর ওরা বেসিক্যালি এই ব্লু কার্ডটাতে সবসময় খাবার পেতো, এর জন্য সব বীজ গুলো কি করছে, এই যে ব্লু কার্ডে এসে জমা হয়েছে, এই যে এখানে সব কালো কালো বীজ গুলো রয়েছে। এবার কি করছে, স্পেকট্রাল সেন্সিটিভিটি। এবার কি স্পেকট্রাল সেন্সিটিভিটি কি, বিজ আর সেন্সিটিভ টু আল্ট্রাভায়োলেট। এর থেকে উনি কি বুঝতে পেরেছিলেন যে বিজ আর সেন্সিটিভ টু আল্ট্রাভায়োলেট, মানে ইউভি রেজ যেটা আছে তার মানে সেই ইউভি রেজ এর মানে বীজরা ইউভি রেজ এর মানে ক্ষেত্রে হচ্ছিল সেন্সিটিভ খুব, ব্লু অ্যান্ড গ্রিন লাইট, স্পেসিফিক্যালি ব্লু অ্যান্ড গ্রিন লাইট, ওকে, বাট আর কালার ব্লাইন্ড টু রেড। মানে কি, ব্লু আর গ্রিন এর সেন্সিটিভ, মানে ওরা বুঝতে পারছে যে আচ্ছা এই কালারটা হচ্ছে হলো ব্লু আর এই কালারটা গ্রিন, কারণ হচ্ছে ওরা সেন্সিটিভ। কিন্তু হচ্ছে এই কালার ব্লাইন্ড টু রেড, মানে রেডটা ওরা আইডেন্টিফাই করতে পারছে না, ওরা একটা জিনিস বুঝতে পারছে যে এরকম ডার্ক কিছু একটা রয়েছে বা ব্ল্যাকিশ কিছু একটা, কিন্তু এটা যে রেড সেটা ওরা আইডেন্টিফাই করতে সক্ষম হয় না। এই যে হচ্ছিল এই যে স্পেকট্রাল সেন্সিটিভিটি থ্রুতে কি বলছে, যে bees are sensitive to ultraviolet, ব্লু, আর হচ্ছে হলো এখান দিয়ে গ্রিন লাইট। তো এই আর হচ্ছে আল্ট্রাভায়োলেট মানে ইউভি লাইট, ব্লু লাইট আর গ্রিন লাইট এগুলোর উপর সেন্সিটিভ, তো এগুলো শো করছে। এন্ড যেটা বললাম রেড এর ক্ষেত্রে ওরা হচ্ছিল কি কালার ব্লাইন্ড। তো কালার ব্লাইন্ড হওয়াতে কি হচ্ছে, ওরা সেইটাকে প্রপারলি রেকগনাইজ করতে পারছে না যে ওটা কি, ওটা রেড কালার, কিন্তু ওরা এটা মানে কালার অ্যাজ এন ওটাকে ব্ল্যাক অর এনি ডার্ক শেড দেখছে, যেটা আমরা এখানে দেখছিলাম এই যে এই ফটোটাতে, যে কোনো না একটা ডার্ক কালার রয়েছে। এবার আমরা যেমন ফটোটাতে কি দেখে কি বুঝতে পারছি যে হ্যাঁ এই প্রত্যেকটা কালার আলাদা, এই প্রত্যেকটা কালার, এটা লাইট কালার, এটা তার থেকেও লাইট কালার, এটা ডিপ কালার, এটা ছিল এই তিনটে কালার খুব ডার্ক, আর এগুলো তার থেকে একটু কম ডার্ক, সেটা বুঝতে পারছি। সেম ওরা সেইভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করছে যে আচ্ছা এই আমি যেহেতু ব্লু গ্রিন বাদে আমি বাকিগুলোকে কি এটাকে হালকা কালার, কোনোটাতে ডিপ কোনোটাতে এরকম, মানে সেই কালারের ইন্টেন্সিটি ওয়াইজ হচ্ছিল তারা ওটাকে বুঝতে পারছে। এবার কি, দ্য হানি ডান্স ল্যাঙ্গুয়েজ।
এইবার হচ্ছে আমরা কমিউনিকেশনে আসি, যে এবার ওরা দেখতে পাচ্ছে, আমরা বুঝতে পারছি, এবার ওরা কমিউনিকেটও করতে হবে একে অপরের সাথে। তো কিভাবে কমিউনিকেট করছে? এবার আমরা সকলেই আমরা দেখেছি, মানে যারা কম বেশি, মানে সবাই মোটামুটি হানিবি কে দেখেছি, তাদের মুভমেন্টও তো দেখেছি। মানে ওই মুভমেন্টের কথা বলছি না, যখন ঘরে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আমরা এবার ভয়ে দৌড়াচ্ছি, ওরাও এদিক ওদিক করছে, সেটা না। কিন্তু অনেক সময় না খোলা মাঠে বা কোনো পার্কে গেলে, ইকো পার্ক হোক, যে কোনো ফ্লাওয়ার গার্ডেনে গেলে আমরা দেখি যে একটা মৌমাছি, একটা দুটো কি মৌমাছি রয়েছে যারা নিজেদের মতন হয়তো মুভ করছে। আমরা হয়তো দেখে অতটা তখন ভাবি না, কিন্তু যদি খেয়াল করো কোনোদিন, তখন দেখবে গার্ডেনের মধ্যে হয়তো ফুল রয়েছে নিচে অনেক, তার উপরে ওরা ডান্স করছে, বা তার থেকে একটু দূরে এসে মানে ওরা মুভমেন্ট করছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের ডান্স। ওরা বেসিক্যালি অন্যান্য যে মৌমাছিগুলো আছে তাদের সাথে কমিউনিকেট করছে, তাদেরকে জানাচ্ছে যে এখানে আমার খাবার রয়েছে বা কিছু। Von Fries discovered that scout bees communicate. স্কাউট বিজ মানে কি? স্কাউট বিজ মানে হচ্ছিল যারা বেসিক্যালি খাবার খুঁজতে বেরোয়। আমরা অনেক সময় দেখেছি যে স্কাউট গ্যাং বা স্কাউটিং করছে ওরা, বা এরকম শুনেছি যে স্কাউটিং করা মানে কি, আমি বেরিয়ে নিজে কোনো একটা জিনিসের খোঁজ খবর আনতে যাচ্ছি, কোনো কিছু খোঁজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্কাউটিং করা। এবার বনফ্রেস ডিসকভার দ্যাট স্কাউট বিজ কমিউনিকেট লোকেশন, distance, and food source quality of food source to hive mates using two distinct symbolic dances on vertical honeycombs. এবার কি হচ্ছে, আমরা এতক্ষণ আমি ফার্স্ট বললাম খাবার, এবার ওরা শুধু খাবারটা, ওরা খাবার কোথায় রয়েছে, সেই যে ওদের মৌচাক রয়েছে, সেই মৌচাক থেকে ওদের খাবারের ডিস্টেন্স কতটা, এবং খাবারের কোয়ালিটি কিরকম। মানে বেসিক্যালি ওরা একটা ফুল রিয়ালিটি চেক তৈরি করছে, যে আমি কোথায় খাবার রয়েছে আমি ওদেরকে বোঝাচ্ছি, প্লাস আমি কি বোঝাচ্ছি যে খাবারটা কত দূর রয়েছে, প্লাস খাবারের কোয়ালিটি কিরকম। মানে খাবারের কোয়ালিটি মানে ফুড সোর্সের কোয়ালিটি কিরকম, মানে ওখানে কি অনেক ফুল পাবো, ওখানে কি কোনো পয়জনাস ফুড আছে, ওখানে কোনো কিছু ডেঞ্জার রয়েছে, বা ওখানে কি টাইপ অফ সিরাপ, যে ওরা তো বেসিক্যালি ফুলের মধ্যে থেকে যেই রসটা থেকে সেটা সেই নির্যাসটা নিচ্ছে, তো সেইখানে কতটা মানে ভালো খাবার রয়েছে, সেই সমস্ত কিছুটা ওরা বুঝে দিচ্ছে শুধু এই ডান্সের মাধ্যমে। মানে আমরা যখন যেটা দেখি গার্ডেনে যে মুভ করছে বা কিছু, ওটা অ্যাকচুয়ালি মুভ করছে না ওরা, মানে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে হয়তো স্কাউটিং করছে, যখন ঘুরে বেড়াচ্ছে এক জায়গা থেকে এক জায়গা, বাট কখনো নোটিস করে দেখবে ওই মৌচাকের আশেপাশে বা কিছুটা দূরে, যে ওরা একটা পার্টিকুলার ওয়েতে বারবার করে মুভ করে যাচ্ছে। তো সেইটা হচ্ছিল বেসিক্যালি এটা ওদের কমিউনিকেট করার একটা ওয়ে। মানে আমরা কথা বলে বলছি, সাপোজ আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে গেছি, তো আমরা কি বলি আমাদের বন্ধুদেরকে বা কোনো ফ্যামিলি মেম্বার হোক, কাজিন হোক, যাদেরকে, তো আমরা কিভাবে বলি যে ওইখানে যাও, ওখানে খুব টেস্টি খাবার পাওয়া যায়, প্লাস মানে ফটো ফটো খুব সুন্দর তোলা যাবে, হেভি ভালো, ভাই মজা হবে, এরকম আমরা জিনিসটাকে কমিউনিকেট করি ফ্রেন্ডসদের সাথে। এবার ওরাও সেম কমিউনিকেট করছে যে ওখানে আছে এটা, তুই চিন্তা করিস না, এভাবে এভাবে যেতে হবে, অ্যান্ড ফুড সোর্স ইজ গুড কোয়ালিটি, বা এটা একটুখানি অ্যাভারেজ আছে বাট ইউ ক্যান হ্যাভ ইট, এরকম ব্যাপার। ওরা সেটা ডান্স করে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, এটাই হচ্ছিল ওদের কমিউনিকেট করার একটা ওয়ে। এবার সেই টাইপ অফ ডান্স আছে দুটো, তার মধ্যে একটা কি রাউন্ড ডান্স। তো রাউন্ড ডান্স কি, ইট ইজ ইউজড ওয়েন ফুড ইজ নিয়ার দ্য হাইভ, মানে মৌচাকের কাছে যখন ফুডটা থাকছে, মানে খুব কাছে, খুব কাছে বলতে কি 50 to 100 মিটার, তো অফকোর্স এটা কাছে অনেকটাই, 50 to 100 মিটার। ইন দিস স্পেশাল ডান্স দ্য বি রানস ইন স্মল সার্কেল। এই যে দেখতে পাচ্ছ আশা করি, হুম, এই যে এখানে যে ডান্সটা দেখাচ্ছে, যে ফার্স্টে এখান থেকে এইভাবে যাচ্ছে, হ্যাঁ, ফার্স্টে এই যে এই অ্যারো দিয়ে এখান থেকে এইরকম হচ্ছে, দেন সেটা পুরো একটা রাউন্ড কমপ্লিট করছে, কমপ্লিট করে আবার এখান থেকে হচ্ছিল মুভ করছে, আবার এরকম একটা রাউন্ড কমপ্লিট করছে। তো বেসিক্যালি এটাই হচ্ছিল রাউন্ড ডান্স। তো এখানে কি হচ্ছে, এইটা ওরা বেসিক্যালি যখন খাবারটা খুবই কাছে রয়েছে, মানে 50 to 100 মিটার্স এর মধ্যে রয়েছে,
তখন হচ্ছে হলো এই রাউন্ড ডান্সটা ওরা মানে করছে। ইন দিস স্পেশাল ডান্স the bee runs in a small circle frequently reversing direction। মানে কি একবার হচ্ছিল এইভাবে এইভাবে গোল হচ্ছে, তারপর হচ্ছিল আবার তারপর আবার অন্য দিকে অন্য সাইড থেকে আবার হচ্ছে, দেন আবার এখান থেকে মুভ করে এইভাবে এইরকম হচ্ছিল, ওরা গোল 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 করে বেসিক্যালি ডান্সটা করতেই রয়েছে ফ্রিকুয়েন্টলি। কিন্তু হ্যাঁ, লুপ লুপ ফর্মেশনে করছে, মানে এরকম যতক্ষণ ও মানে মানে একদম সিকিউর হচ্ছে যে হ্যাঁ ওর খবর ও পৌঁছাতে পেরেছে, বা খাবার নিতে বাকি লোকেরাও, বাকি যে শ্রমিকরা আছে তারাও চলে এসছে, দেন ও হচ্ছিল স্টপ করছে। ওরা বেসিক্যালি ফ্রিকুয়েন্টলি করছে কারণ ও ও মানে কমিউনিকেট করার জন্য, প্রপারলি খবরটাকে ট্রান্সফার করার জন্য। নাও ইনফরমেশন ট্রান্সফার্ড। তো এবার কি ইনফরমেশন ট্রান্সফার করছে? ইনফরমেশন কি ট্রান্সফার করছে? যে communicates the presence and quality or odor of food but does not specify direction। তো কি বলছে যে আমরা ফার্স্টে কি বলছিলাম, লোকেশন ইউজ এটা করছে, ডাজ নট স্পেসিফিক্যালি ডিরেকশন। এবার বলছে এটা তো ডিরেকশন স্পেসিফাই করছে না। এখানে ডিরেকশন স্পেসিফাই না করার মানে হচ্ছে হলো কি, মানে এটা খুব কাছাকাছি রয়েছে। যখন আমাদের দূরের ডিরেকশন কিছু করতে হয় তখন তার জন্য আলাদা ডান্স রয়েছে, ওয়াগল ডান্স বলি, সেটা আমরা করছি এখন। তার আগে আমরা এটা জাস্ট শেষই হয়ে গেছে। তো এটা দেখি এখানে কি বলেছে, যে প্রেজেন্স মানে খাবার রয়েছে, কারণ আমি দেখতেই পাচ্ছি ও এখানে মানে হাইভ থেকে খুব কাছে রয়েছে, মানে কি 50 থেকে 100 মিটার, মানে খুব বেশি দূরে না। তো 50 থেকে 100 মিটারের মধ্যে কি খাবার এখানে রয়েছে, খাবারের কোয়ালিটি ভালো, বা খাবারের ওডর মানে স্মেল ওটাও সুন্দর, বা অ্যাভারেজ যাই হোক। বাট ডাজ নট স্পেসিফাই মানে ডিরেকশন কি হচ্ছে, ডিরেকশন হচ্ছিল কোন ডিরেকশনে যাব, মানে টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস সাউথ ওয়েস্ট, কোন ডিরেকশনে সেইটা স্পেসিফাই করছে না। যে হ্যাঁ এই ডিস্টেন্সের মধ্যে তো রয়েছে, কিন্তু কোন ডিরেকশনে আছে সেটা না। এবার সাপোজ আমি মিন করছি যে একটা হাইওয়ের একদম সোজাসুজি হচ্ছে হলো টুয়ার্ডস ইস্ট হচ্ছে হলো আমার এই খাবারটা রয়েছে। এবার আমি রাউন্ড ডান্স করে এটা তো বুঝিয়ে দিলাম যে আমার 50 to 100 মিটার্স এর মধ্যে খাবার রয়েছে, খাবারের প্রেজেন্স আছে, আর হচ্ছিল খাবার কোয়ালিটি ওয়াইজ গুড। কিন্তু আমি ডিরেকশন করছি, ডিরেকশন যখন আমি বোঝাতে না পারবো তখন কি হবে, যে যারা বেসিক্যালি খাবার সংগ্রহ করতে আসবে, মানে বেসিক্যালি ও যাকে কমিউনিকেট করছে, মানে যাকে খবরটা ইনফরমেশন পাস করছে, তারা বুঝতে পারবে না কোন ডিরেকশনে। এবার আমি কি বললাম টুয়ার্ডস ইস্টে রয়েছে, এবার টুয়ার্ড ইস্টে রয়েছে, এবার সাপোজ ওরা ইস্টে না গিয়ে ওরা কোনোভাবে ওয়েস্টে চলে গেল, কিংবা ওরা হচ্ছিল নর্থে চলে গেল বা সাউথে চলে গেল। তো তখন কি হচ্ছে, ডিরেকশন পাচ্ছে না, এবার ওরা খাবার পাবে না, হারিয়ে যেতে পারে। সেখানে প্রিডেটরেরও ক্ষেত্রে আসতে পারে, যে প্রিডেটর ওখানে হয়তো কোনো কারণে প্রিডেটর রয়েছে, ওরা সেই মোমেন্ট ওখানে চলে গেল, বা কোনো যে হিউম্যান কমিউনিটিজ এর মধ্যে ঢুকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তখন তখন কি ইম্পর্টেন্ট, ডিরেকশন বলার। আর সেই ডিরেকশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াগল ডান্স। এটাকে আমরা ওয়াগল ডান্স বলি। এটা বেসিক্যালি কি হচ্ছে, এরা একদম তোমাকে ডিরেকশন পর্যন্ত বলে দিচ্ছে যে কোন ডিরেকশনে খাবার রয়েছে। আমি রাউন্ড ডান্স করে হয়তো ডিস্টেন্স বলে দিলাম, এবার আমি ওয়াগল ডান্স করে তার দূরের খাবারও বলছি, প্লাস আমি ডিরেকশন, সেই ডান্সের আমি মুভমেন্ট গুলোকে চেঞ্জ করে আমি ডিরেকশন বলতে পারছি, যে এইটা কোন ডিরেকশনে রয়েছে, এইটা কোন ডিরেকশনে রয়েছে, এই মানে এই যে এইটা কি এইখানে রয়েছে, এটা এখানে, এগুলো কত দূরে রয়েছে, মানে এখানে রয়েছে, তো আমাকে কি এইদিকে আসতে হবে নাকি এইদিকে যেতে হবে, সেই সমস্তটা আমরা এইখানে এইদিকে খাবার আছে নাকি এইদিকে খাবার আছে, মানে সাপোজ এই যে ফ্লাওয়ার এখানে, এখানে সান, ওরা সানকে রেখে হচ্ছিল সানের মানে সানকে ইয়ে করে কনসেন্ট্রেট করে সানের উপর ওরা বেসিক্যালি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অ্যাঙ্গেল ফর্ম, মানে ডান্সের মাধ্যমে অ্যাঙ্গেল বুঝিয়ে ওরা বলে দেয় কোন ডিরেকশনে যেতে হবে। ইট ইজ ইউজড when food is far from the hive, like 100 মিটার্স এর বেশি। ওকে, বেসিক্যালি 100 মিটার্স এর বেশি যখন হচ্ছে, আমি তখনই ওয়াগল ডান্সটা
এই ওয়াগল ডান্সটা করবে। ওকে, তো এই ওয়াগল ডান্সে কি আছে, আ ফিগার 8 রান। ওকে, ফিগার 8 বলতে জাস্ট আ মোমেন্ট, দেখাচ্ছি তোমাকে না। এই যে বা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। সো এই যে একটা 8 ফর্মেশন করে রয়েছে, একটা 8 ফর্মেশন করে রয়েছে, এইটাই হচ্ছিল ওয়াগল ডান্স। মানে এইখানেই বলা হয়েছে যে figure 8 run consisting of a straight waggle run followed by return loop alternating left and right। মানে অল্টারনেটিভ লেফট অ্যান্ড রাইট বললে এই যে এখান থেকে হচ্ছে হলো এইভাবে ডিরেকশন আসছে, দেন এইভাবে, দেন এইভাবে লেফট অ্যান্ড রাইট এর মতন করে ইয়ে করছে, যে ফার্স্ট টুয়ার্ডস এখানে আসছে, দেন আবার এইরকম করে ঘুরছে। এই যে তার ডিফারেন্ট কালার দিয়ে বুঝি। হুম, এই যে ফার্স্টে হয়তো এটা এইরকম করে গেল, দেন আবার এইরকম করে মুভমেন্ট করছে। এইটা হচ্ছিল বেসিক্যালি আমার ফিগার 8 ফর্মেশন, এটাকে বলা হয়েছে। না, ইনফরমেশন ট্রান্সফার মানে কি, ইনফরমেশন ওরা বেসিক্যালি ট্রান্সফার করছে। ইনফরমেশন ট্রান্সফার ডিস্টেন্ট indicated by the duration and frequency of the waggle run and buzzing sound pulses। Okay? মানে ডিস্টেন্সটা কি হচ্ছে, এই ডিস্টেন্সটা রেগুলেট বা ইন্ডিকেট করছে কি কতক্ষণ ধরে ওই ওয়াগেল রান বা ওয়াগেল ডান্সটা করছে, আর ওর যে বাজিং সাউন্ডটা আছে সেই সাউন্ডের উপর ডিপেন্ড করে, সেই সাউন্ড পালসটা কিরকম হচ্ছে, ও কতক্ষণ ধরে সাউন্ড ক্রিয়েট করছে, কি কত ইন্টেন্সিটি নিয়ে করছে সেটার উপর। লঙ্গার ওয়াগেল রান গ্রেটার ডিস্টেন্স মানে তত বেশি ডিস্টেন্স, মানে যত বেশি ও হচ্ছিল, যত টাইম ধরে ও বা ওয়াগল রান করছে, যত লম্বা ওয়াগল রান করছে, তত বেশি ওর হচ্ছিল ডিস্টেন্স ওই হাইফ থেকে ওর হচ্ছিল খাবারের দিকে। নাও ডিরেকশন, এবার তুমি ডিরেকশন কি করে জানো, ডিরেকশন জানবো হচ্ছে হলো indicated by the angle of the straight waggle run। যে অ্যাঙ্গেল অফ দ্য স্ট্রেট ওয়াগল রান, এই যে আমরা একটু আগে তোমাকে ফার্স্টে কি বলেছিলাম তোমাদেরকে, যে এই যে হাইফটা রয়েছে আর সান রয়েছে, এই দুটোর সাথে আর এই ফ্লাওয়ার, এই তিনটেকে অ্যাঙ্গেল, এই তিনটেকে মানে তিনটের উপর ও বেসিক্যালি নিজের কনসেন্ট্রেশন রেখে ও অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। মানে এই হাইফ থেকে আর সানের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেলে ওর খাবারটা রয়েছে, সেইটাও হচ্ছে হলো এই অ্যাঙ্গেল ফর্মেট করে বলে দিচ্ছে, যে এই যে এইটা এখান থেকে, যেমন এই যে সান, এই যে এখানে সান রয়েছে আর এখানে হচ্ছিল আমার হাইফটা রয়েছে, তো কতটা অ্যাঙ্গেল এই যে ক্রিয়েট হয়েছে এখানে, সেইটা ও হচ্ছে ওই ডান্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, ফলে আমি বুঝতে পারছি যে খাবারটা ঠিক কোন দিকে রয়েছে, খাবারটা কোথায় রয়েছে, সেটা আমি তখন বুঝতে পারছি। Waggle run straight up, okay? তখন কিছু ফুড ইজ ডিরেক্টলি টুয়ার্ডস দ্য সান।
এই যে স্ট্রেট আপ মানে কি, এই যে একদম উপর দিকে ডিরেকশন যাচ্ছে, তখন কি হচ্ছে, এই সান যেদিকে, এই যে সানের দিকে এই যে খাবারটা রয়েছে, টুয়ার্ডস সান, এই যে সান অ্যান্ড খাবার একই ডিরেকশনে রয়েছে। এবার দেন কি, ওয়াগল রান স্ট্রেট, এটা তো বললাম, ওয়াগল রান স্ট্রেট ডাউন। ওকে, স্ট্রেট ডাউন মানে কি, উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে আসছে, এই যে এটা কি হচ্ছে, এদিক থেকে এদিক। সেক্ষেত্রে কি হচ্ছে, ফুড ইজ ডিরেক্টলি অ্যাওয়ে ফ্রম দ্য সান, মানে ফুড ডিরেক্টলি সানের অপোজিটে, ডিরেক্টলি অ্যাওয়ে মানে এর থেকে অপোজিট ডিরেকশনে, দূরে, অ্যাওয়ে মানে কি দূরে রয়েছে। ওয়াগল রান 45 ডিগ্রি টু দ্য লেফট অফ ভার্টিক্যাল আপ, ফুড ইজ 45 টু দ্য লেফট অফ দ্য সান। এবার কি, যদি ওয়াগল রান 45 ডিগ্রি ক্রিয়েট করছে, এবার হচ্ছে বেসিক্যালি যতটা তোমার অ্যাঙ্গেল ফর্মেট করবে, যে যেটা এখানে বললাম, যে যেরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই রকম হচ্ছিল খাবার। এটা যেমন সিধা সিধা সোজা থাকলে উপর দিকে উঠছে যদি সানের টুয়ার্ডস এ থাকে, আর যদি সানের অপোজিটে থাকছে নিচের দিকে নামছে। অ্যান্ড দেন হচ্ছিল যখন যত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে হচ্ছিল সেই অ্যাঙ্গেল টুয়ার্ডস হচ্ছিল ওর ডান্সটা বা ওয়াগল রান সেটা করবে। এই যে এখানে অ্যাঙ্গেল 120, এখানে অ্যাঙ্গেল 120, এখানে অ্যাঙ্গেল হচ্ছে হলো 60 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এবার কি, ন্যাভিগেশন অ্যান্ড সান কম্পাস, মানে আমরা প্রথমেই দেখলাম যে ও সানকে কনসেন্ট্রেট করে, মানে সানের থেকে কত অ্যাঙ্গেলে রয়েছে খাবার, সানের ডিরেক্ট, সানের দিকে, মানে সূর্যের দিকে রয়েছে নাকি সূর্যের অপোজিট সাইডে রয়েছে, সে সমস্তটা বলছে। সেটাই বলছি যে নেভিগেশন অ্যান্ড সান কম্পাস। এবার সান কম্পাস বলতে এখানে কি বলা হয়েছে, সান কম্পাস নেভিগেশন, সরি, we use the sun as a celestial compass to orient their dance and flight course, যেটা এতক্ষণ ধরে আমি বলছি। দেন হচ্ছিল পোলারাইজড লাইট পারসেপশন। পোলারাইজড লাইট পারসেপশন কি, von Fries demonstrated that bees can detect the polarization plane of UV light through their compound eyes via specialized ommatidia or rhabdomes. This allows them to navigate accurately even on overcast days when sun is hidden. এবার এই যে যেহেতু সেই ইউভি প্লেন গুলোকে সেন্স করতে পারছে, তার জন্য কি হচ্ছে, যদি সান হিডেন থাকে মানে যদি ক্লাউডি ওয়েদার থাকে, সেই ক্লাউডি ওয়েদারে ওরা ন্যাভিগেট করতে পারে যে কোন দিক থেকে সান লাইট আসছে, মানে ইউভি লাইট আসছে, তো সেই দিকে সান রয়েছে। তো সেইভাবে ওরা, তখনও সান যদি ঢেকেও যায় তাও ওরা সানকে নেভিগেট করে, মানে কোথায় রয়েছে সেই জায়গাটা ওরা ফিল করে, তার সেই রেসপেক্টেড ওয়ার্ড রেসপেক্টটা হচ্ছে রেসপেক্ট অফ সান, ওরা হচ্ছিল এই, হ্যাঁ, হচ্ছিল এই ওরা কোথায় খাবার রয়েছে সেই অ্যাঙ্গেল ওয়াইজ ওরা সেই ডান্সটা করতে পারছে। এটা হলো আমাদের কার্লের, সায়েন্টিস্ট কার্লের যা যা মানে যে যে এক্সপেরিমেন্ট করেছিল তার একটা শর্ট ফর্ম। এবার আমরা পড়বো হচ্ছিল কোনার্ড লরেন্স এর নাম হয়তো অনেকে শুনছি, ইমপ্রিন্টিং অ্যান্ড ক্লাসিক্যাল ইথোলজি, মানে তিনি বেসিক্যালি যে ইমপ্রিন্টিং মানে কোনো বিহেভিয়ারকে কপি করে নেওয়া বেসিক্যালি, বা ক্লাসিক্যাল ইথোলজি, মানে বেসিক ক্লাসিক্যাল ইথোলজি বলতে আমরা যেটা বুঝি, মানে অ্যানিমেল বিহেভিয়ার স্টাডি করা, অ্যানিমেলের বিহেভ কি কি করছে সেটা থেকে আমি কি বুঝতে পারবো ইমোশন, সেই জিনিসটা স্টাডি করা, সেটা কোনার্ড লরেন্স একদম প্র্যাকটিক্যালি করেছিলেন। কি করেছিলেন উনি, কোনার্ড লরেন্স হচ্ছে 1903 to 1989, was an Austrian zoologist. ইনিও একজন অস্ট্রিয়ান zoologist, widely recognized as the co-founder of classical ethology. co-founder of classical ethology, কার সাথে এবার co-founder কাদের কাদের সাথে, নিকো টিনবার্জেন আর হচ্ছে কার্ল ভন ফ্রিস, তাদের সাথে উনি ওই যে যেটা আমরা এক্ষুনি কার্ল ভন ফ্রিসের ক্ষেত্রে দেখলাম যে 1973 নোবেল প্রাইজ শেয়ার করেছিলেন, তো তার সাথে কারা কারা ছিলেন, কোনার্ড লরেন্স আর নিকো টিনবার্জেন। His work focused on primarily on instinctive behavior, early developmental learning, models of behavioral motivation.
মানে এই যে আর্লি ডেভেলপমেন্ট লার্নিং বা ইমপ্রিন্টিং কি হচ্ছিল যে আমরা মানে জন্মানোর সাথে সাথে যে জিনিসটা শিখে মানে শিখে ফেলছি আর্লি ডেভেলপমেন্টাল, মানে খুব তাড়াতাড়ি। অ্যান্ড মডেলস অফ বিহেভিয়ার আর মোটিভেশন প্লাস কি ইনস্টিংক্টিভ বিহেভিয়ার, মানে যে বিহেভিয়ারটা আমাদের মধ্যে ইনবিল্ট রয়েছে সেইটা, যেটা আমি ফার্স্টে বললাম ওনার মেন আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা ছিলেন সেটা হচ্ছিল ইমপ্রিন্টিং। তো এবার ইমপ্রিন্টিং কি? ইমপ্রিন্টিং হচ্ছে হলো we change the color of this pen. Okay. ইমপেন্ডিং হচ্ছে হলো র্যাপিড ফেস সেন্সিটিভ লার্নিং প্রসেস। র্যাপিড মানে খুব দ্রুত, আর ফেস সেন্সিটিভ মানে একটা পার্টিকুলার ফেজেই ওই স্পেসিফিক জিনিসটা আমি শিখতে পারবো, এরকম না যে আমি সারা মানে লাইফে যে কোনো টাইম হলে শিখতে পারবো না, একটা স্পেসিফিক ফেজ আছে, সেই ফেজেই আমি ওই লার্নিং প্রসেসটা আমার হবে, মানে বেসিক্যালি ওই জিনিসটা আমি শিখবো, ওই জিনিসটা শেখার আমার কোনো না কোনো একটা স্টিমুলি ক্রিয়েট হবে। That occurs during restricted developmental window in periodical birds like gray-legged geese. তো গ্রে ল্যান্ড গিস বা গুস যারা হচ্ছে মানে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা রেস্ট্রিক্টেড, আমি যেটা কি বললাম যে সবসময় শিখতে পারবো না, একটা পার্টিকুলার ফেস থাকবে, সেটাই একটা রেস্ট্রিক্টেড ডেভেলপমেন্টাল উইন্ডো আছে পিরিয়ডিক্যাল বা প্রিকসিয়ার, আমি পিরিয়ডিক্যাল বললাম সরি, বার্ডস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রে ল্যাগ গিজের ক্ষেত্রে যেটা হয়। নাও দ্য এক্সপেরিমেন্ট, এবার উনি এক্সপেরিমেন্ট কি করেছিল যার থেকে উনি বুঝতে পারলো যে এরা একটা পার্টিকুলার টাইমেই এই জিনিসটা শিখবেন, ইনি হচ্ছিলেন এই যে কোনার্ড লরেন্স। আর এই যে গুজগুলো, the the experiment was Lawrence split a clutch of grey-lag goose eggs into two groups. তো কি করেছিল, এই গ্রে ল্যাগ গুজের যে ডিম, সেই ডিমকে দুভাগে ভাগ করে দিয়েছিল। ফার্স্ট ওয়ান ওয়াজ কন্ট্রোল গ্রুপ and second one was experimental group. তো কন্ট্রোল গ্রুপ আর এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে উনি কি আলাদা করেছিলেন? কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে যেটা হয়েছিল, ইনকিউবেটেড ন্যাচারালি বাই দা মাদার গুজ, মানে যেরকম হয় ডিমগুলোকে মাদাররা ইনকিউবেট করে প্রোটেক্ট করে রাখে সবসময় ডিমের পাশে, ডিমের বেসিক্যালি ওকে তাপ দেয়, তাপ দেওয়া বলে যেটাকে, হিট একটা প্রপার হিট মেনটেন করতে লাগে, সেটা হচ্ছে। তখন কি হচ্ছে, গুজলিং ইমিডিয়েটলি ফলোড দ্য, হ্যাঁ, গুজলিংস মানে হচ্ছে সেই বাচ্চাগুলো ইমিডিয়েটলি ফলোড দা মাদার আপন হাচিং, যেটা আমরা আগের দিন বলেছিলাম যে আমরা কার্টুনে দেখতাম যে কোনো হাঁস মানে মানে কোনো গুজ যারা থাকছে তাদের যেই ডিম ফুটছে তখন তাদের বাচ্চারা তাদের মাকেই প্রথমে দেখে, দেন মাকে ইমিটেট করে, ওদেরকে মাকে ফলো করছে। সেরকম কার্টুনে আমরা কি দেখতাম যে যে কোনো হয়তো কোনো একটা ও যদি মাকে ছাড়া অন্য কাউকে দেখে নেয় তো তখন তাকে ফলো করছে, তাকেই নিজের মা ভেবে তার সেই মুভিং অবজেক্টকেই বেসিক্যালি ফলো করছে। তো সেটাই হচ্ছে এখানে ইমপ্রিন্টিং, আর সেই গ্রুপটাই হচ্ছিল এক্সপেরিমেন্টাল গ্রুপ। তো এক্সপেরিমেন্টাল গ্রুপের ক্ষেত্রে কি হয়েছে, এক্সপেরিমেন্টাল গ্রুপের ক্ষেত্রে হয়েছে কি, hatching incubator eggs where the first moving object they saw was Lawrence himself, মানে কি ওরা কি করেছে, ইনকিউবেটর এক্স মানে বেসিক্যালি ওরা আর্টিফিশিয়াল ওয়েতে ইনকিউবেট করলো, ইনকিউবেট করে যখন ডিম বেরালো ফুটে, বাচ্চা বেরালো ডিম ফুটে, তখন কি হচ্ছে, ও ফার্স্ট মুভিং অবজেক্ট কাকে দেখছে, সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্টকে যখন দেখছে তখন ওদের ক্ষেত্রে ওদের যে ইনস্টিংক্টটা রয়েছে যে ফার্স্ট মুভিং অবজেক্ট যাকে দেখবো সেই হচ্ছে ওদের মা, কিন্তু এখানে তো এটা জানে না এটার মা না, কিন্তু ও একে অ্যাজ এ মুভিং অবজেক্ট মানে বেসিক্যালি অ্যাজ এ মুভিং অবজেক্ট ট্রিট করছে। আর সেই মুভিং অবজেক্টটা ওদের মা না, সেটা লরেন্স ছিল, লরেন্স হিমসেলফ। এর ফলে ওরা কি দেখতে পারলো, মানে সায়েন্টিস্ট কি দেখতে পারলেন, উনি নোটিস করলেন ক্রিটিক্যাল সেন্সিটিভ, যে ক্রিটিক্যাল সেন্সিটিভ পিরিয়ড, ইররিভার্সিবিলিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স অন অ্যাডাল্ট সোশ্যাল আর সেক্সুয়াল বিহেভিয়ার। কি হচ্ছে, ইমপ্রিন্ট, এই জিনিসটাকে আমরা ইমপ্রিন্টিং বলছি, এবার ইমপ্রিন্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে মানে কি নোটিস করছে, যে ইমপ্রিন্টিং ক্যান অনলি অকার ডিউরিং আ ব্রিফ, ব্রিফ মানে খুব ছোট্ট টাইম, মানে এরকম না যে ঠিক আছে এক দুদিন টাইম নিলেই হয়ে যাবে, এক দুদিন না, খুবই স্মল, মানে এই যে
13 to 16 hours, খুবই কম একটা টাইম। আ ব্রিফ বায়োলজিক্যাল প্রিডিটারমাইন্ড উইন্ডো মানে ওটা ওদের ব্রেইনে বা সিস্টেমে অলরেডি ডিটারমাইন্ড রয়েছে যে ওই যে আফটার হ্যাচিং, যেটা পোস্ট হ্যাচিং, এই যে পোস্ট হ্যাচিং একটা ব্রিফ মোমেন্ট থাকবে খুব কম টাইমের জন্য, সেই টাইমেই ওরা যেই মুভিং অবজেক্ট দেখছে সেটাকে ওরা এজ এ ট্রিট করছে ওদের মাদার। ওয়ান্স পোস্ট ব্যাচ ইন ডাক্স অর গুইজ, ডাক্স এন্ড গিজের ক্ষেত্রে যেটা যেটা আমরা কার্টুনে দেখলাম ইউজুয়ালি মোস্ট অফ দেম ওয়াজ ডাক্স। এবার ইররিভার্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছে? ইররিভার্সিবিলিটি বলতে বোঝাচ্ছে ওয়ান্স এস্টাবলিশড দ্য বন্ড ক্যান নট আনডান, মানে কি রিভার্স করা যাচ্ছে না। রিভার্স করা যাচ্ছে না সেন মানে, মানে হচ্ছে হলো একবার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। মানে একবার ও যখন নিজের মায়ের জায়গায় লরেন্স মানে দ্য সায়েন্টিস্ট কে দেখে নিয়েছে, তো সেটা এখন রিভার্স করে ওর মাকে এনে যদি এখন ওকে বারবার দেখানো যে না এটা তোমার মা এটা তোমার মা, তখন ও সেটা বুঝবে না। বায়োলজিক্যাল প্যারেন্টস এর ক্ষেত্রে দিয়ে দেবে, যেটা হচ্ছে ক্যান নট বি আন্ডার অর রিডিরেক্টেড টু আ বায়োলজিক্যাল প্যারেন্ট, মানে এখন ওই যেটা বললাম যে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে ইয়ে করলো সেটা হবে না। নাও third one is influence on adult social or sexual behavior. As adults, the birds imprinted on Lawrence directed courtship display towards humans rather than conspecific members of their own species. মানে কি লরেন্স এবার ওদেরকে যেটা শেখাচ্ছে, যে কোর্টশিপটা ডিসপ্লে করছে বা যেই রকম ভাবে ও সোশ্যালি থাকছে, ওরা সেটাকেই কপি করছে, আর সেটাই ওদের হচ্ছিল বেসিক্যালি, মানে ওদের কাছে সেটাই হচ্ছিল মানে মেন, ওদের আর কি মানে বেসিক্যালি ওদের মা যেরকম যা করছে ফলো করে, কেন ওদের মা যেটা করে সেটা হচ্ছে মানে শেখার জন্য যে কিভাবে সোশ্যালি থাকতে হচ্ছে, কিভাবে শিকার করব, কিভাবে উড়বো, কোথা থেকে খাবার ইয়ে করবো, সমস্ত কিছু এই ক্ষেত্রে কিছু লরেন্স যেটা শেখাচ্ছে সেটাই ওরা শিখছে। নাও ফ্যাপ, ফ্যাপ মানে কি ফিক্সড অ্যাকশন প্যাটার্নস অর সাইন স্টিমুলি। তো ফিক্সড অ্যাকশন প্যাটার্ন সাইন স্টিমুলিতে কি হয়েছে, লরেন্স অ্যান্ড নিকো টিম্বারজিন, তো সায়েন্টিস্ট লরেন্স আর সায়েন্টিস্ট নিকো টিম্বারজেন formalized the concept of action fixed action patterns, সেটা হচ্ছে বেসিক্যালি ইনস্টিংক্টিভ মোটর রুটিনস, মানে ইনস্টিংক্টিভলি ওরা কি কি কাজ করছে, কি কি বিহেভিয়ার শো করছে সেটা। তো কি প্রপার্টিস, এবার ফিক্সড প্যাটার্নের কি প্রপার্টিস কি, মানে বেসিক্যালি ফিক্সড প্যাটার্ন the first one is innate and stereotype। এবার ইনেট আর স্টিরিওটাইপ মানে কি, আমরা অনেকেই স্কুল টাইমে পড়েছি ইনেট ইমিউনিটি, তো সেই রকমই ইনেট বিহেভিয়ার অ্যান্ড স্টিরিওটাইপ মানে কি স্পিসিস স্পেসিফিক মোটর সিকোয়েন্স, মানে স্পিসিস স্পেসিফিক, এরকম না যে এই স্পেসিফিক বিহেভিয়ারটা আমি হয়তো অনেকে সবার ক্ষেত্রেই শো হচ্ছে না, কিছু কিছু স্পিসিস এর ক্ষেত্রেই হচ্ছে মোটর সিকোয়েন্সেস দ্যাট আর জেনেটিক্যালি হার্ডওয়্যার and executive identically every time। ওকে, মানে কি হচ্ছে, এক সেকেন্ড মুভ হচ্ছে না, হ্যাঁ, মানে কি বলছে যে স্পিসিস স্পেসিফিক মোটর সিকোয়েন্সেস যেটা কিনা জেনেটিক্যালি, মানে কি যে স্পেসিফিক কিছু স্পিসিসের জেনেটিক্যালি যেটা কি ওদের হার্ডওয়্যার, মানে কি হার্ডওয়্যার মানে হচ্ছে হলো ওদের মধ্যে ইনেট ইনেট একটা বিহেভিয়ার, মানে যেটা ওদের মধ্যে ইনবিল্ট রয়েছে।
অ্যান্ড এক্সিকিউটেড আইডেন্টিক্যালি এভরি টাইম, মানে যখন যখন সেই সেম সিচুয়েশনটা আসছে বা সেম কোনো ঘটনা ঘটছে, সেই রিয়াকশনটা সবসময় সেম থাকছে। মানে মানে সাপোজ হচ্ছে আমি সাপোজ আমি আহ, আম, একটা অ্যানিমেল নিচ্ছি, সেই অ্যানিমেলের মধ্যে আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে একটা বিহেভিয়ার আছে, সেই বিহেভিয়ারটা সেই পার্টিকুলার একটা অ্যাকশনের ক্ষেত্রে সেটা রিয়াকশন। যেমন আমি কি ধরি, উম, আমরা যদি মানুষদের ক্ষেত্রে বলি, আমরা মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হলো, আমরা যখন জন্মগ্রহণ করছি, তখন জন্মগ্রহণ করার পর বাচ্চা কাঁদছে, ঠিক আছে? আর ওরা শুধুমাত্র মায়ের যে সেন্টটা আছে সেইটাকেই ওরা আইডেন্টিফাই করতে পারছে। এবার সেটা একটা ইনেট একটা বিহেভিয়ার। কি করে ইনেট বিহেভিয়ার? এটা হচ্ছে যখন মানে সেই পার্টিকুলার স্পিসিস এর ক্ষেত্রে, মানে সেই হিউম্যানদের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই সেই বার্থটা হচ্ছে, একটা চাইল্ড বার্থ হচ্ছে, সে সবসময় সে বাচ্চাটা কান্নাকাটি করছে, কাঁদছে, দেন হচ্ছিল মায়ের সেন্টটাই ও হচ্ছিল রেকগনাইজ করতে পারছে অ্যাট ফার্স্ট। তো সেটা একটা ঘটনা, সেটা ওদের মধ্যে বিল্ড আপ হয়ে রয়েছে। এটা তো না যে কেউ ওদেরকে বলে দিয়েছে যে তোদের এটা বাইরে বেরিয়ে তোদের কাজ হচ্ছিল কাঁদা, না। মানে কাজ হচ্ছিল কাঁদা, বা কেউ আসার পর বলছে না তোকে কাঁদতে হবে, কিংবা হয়তো আহ ওদের আরেকটা গিয়েছে, ওরা বেসিক্যালি কান্নাটাই শিখে আসছে। যখন তাদের খিদে পাচ্ছে ওরা কান্না করছে, যখন দে আর হাংরি দে আর ক্রাইং, দে আর ফ্রাইটেন্ড দে আর ক্রাই। তো এইরকম সিচুয়েশন হয়েছে। তো ওটা কি হচ্ছে, ওটা ইনেট একটা বিহেভিয়ার। সেরকম যে আমি ইনেট আর স্টিরিওটাইপ মানে কি, যেটা প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে, ওই অ্যাকশনের ক্ষেত্রে সেম রিয়াকশন পাচ্ছে, আর সেটা জেনেটিক্যালি ওদের মধ্যে ইনজেক্ট করা রয়েছে। দেন হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল ফিডব্যাক। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল ফিডব্যাক মানে ওয়ান্স ট্রিগার্ড, the motor patterns runs to completion even if the triggering stimulus is removed mid action। মানে কি হচ্ছে, সাপোজ কোন একটা স্টিমুলি একবার ট্রিগার্ড হয়ে গেছে, অন অন হয়ে গেছে, সেইটা যদি এখন বন্ধ হয়ে যায় মাঝখানে, ওরা কিন্তু সেই প্যাটার্ন যেটা আছে, মোটর প্যাটার্ন, মানে সেই অপোজিটে যে বিহেভিয়ারটা ওরা শো করছে, সেটা কমপ্লিট না হওয়া, মানে কমপ্লিট করেই ওরা থামছে, তার আগে ওরা থামছে না। ইভেন দো দ্য স্টিমুলাস দ্য হোয়াট ইজ ট্রিগার্ড দেম, সেটা যদি বন্ধ হয়ে যায়, স্টিল they don't stop in midway। And next is triggered by sign stimuli or releaser। স্পেসিফিক এনভায়রনমেন্টাল কিউজ, মানে স্পেসিফিক এনভায়রনমেন্টাল কিউজ মানে কিছু কিছু পার্টিকুলার এনভায়রনমেন্টাল কিউজ, শেপ, কালার, মুভমেন্ট, এটসেট্রা, আরো অনেক কিছু আছে। সেরকম যদি কোনো কিছু শেপ বা কোনো কিছু কালার বা কোনো মুভমেন্ট, সেই এনভায়রনমেন্টাল কিউজ গুলো কি করছে, কিছু ইন্টারনাল নিউট্রাল মেকানিজমকে, নিউরাল মেকানিজম মানে নার্ভাল যে মেকানিজম, নার্ভের কোনো রিয়াকশন, সেগুলোকে ট্রিগার করে দিচ্ছে। গভর্নিং দ্য বিহেভিয়ার, সেগুলোকে ট্রিগার করে দিচ্ছে, ফলে সেই একটা পার্টিকুলার বিহেভিয়ার সেটা সেই অ্যানিমেলটা বা সেই স্পিসিসটা শো করছে। অ্যান্ড দেন ক্লাসিক এক্সাম্পল, একটা ক্লাসিক এক্সাম্পল কি, এর আগে যেটা ইমপ্রিন্টিং এর ক্ষেত্রে বলেছি, এবার হচ্ছে ফ্যাপের ক্ষেত্রে, মানে ফিক্সড অ্যাকশন প্যাটার্নের ক্ষেত্রে একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হলো কি, যে এগ রোলিং ইন গ্রেল্যাক গিজ। তো এই গ্রেল্যাক গিজের ক্ষেত্রে একটা ওদের খুব প্রমিনেন্ট একটা বিহেভিয়ার দেখা যায়, সেটা ছিল এগ রোলিং। ওকে, তো এগ রোলিং কি, ইফ এগ রোলস আউট অফ আ গুজেস নেস্ট। আচ্ছা, আগে আমি তোমাকে বলে দিই, হ্যাঁ, দেন আমরা পড়ছি। তো বেশি এই এগ রোলিং জিনিসটা হচ্ছিল, সাপোজ এই একটা ছিল গুজ গুজ রয়েছে, এই যে, বাট এটা ডাকস এর ক্ষেত্রে কি হচ্ছে, ওরা তো এই ইনকিউবেট করছে নিজেদের ডিমগুলোকে। তো ইনকিউবেট করার সময় হয়তো নোটিস করলো কোনো একটা ডিম তাদের নেস্ট থেকে দূরে পড়ে রয়েছে। ওরা কি করবে, ওদের স্বভাববশতই সেই ডিমটাকে রোল করতে করতে নিজের নেস্টে নিয়ে আসবে। এইবার এই যে
কালার দিয়ে পয়েন্ট আউট করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এই যে এগটা রয়েছে, এইটা হচ্ছিল ওর ওর যে নেস্ট রয়েছে, এই নেস্ট থেকে দূরে রয়েছে। এবার ও কি করছে, ও এটাকে যখন দেখতে পাচ্ছে, ও এটাকে অ্যাপ্রোচ করছে। এটাকে অ্যাপ্রোচ করার পর ও এটাকে রোল করতে করতে টুয়ার্ডস দ্য নেস্ট নিয়ে আসছে। টুয়ার্ডস দ্য নেস্ট নিয়ে এসে ও আবার নিজের সেই নেস্টের মধ্যে নিয়ে আবার সেটাকে ইনকিউবেট করছে। এই যে দ্য ফিমেল গুজ এক্সটেন্ড হার নেক টুয়ার্ড দ্য এগ, দেন দ্য গুজ গেটস আপ ফ্রম দ্য নেস্ট অ্যান্ড অ্যাপ্রোচেস দ্য এগ। দেন দ্য গুজ, মানে এবার কি হচ্ছে, যে গুজ রয়েছে সে তার এই ডিমটাকে রোল করতে করতে আবার নেস্টটা ফিরিয়ে নিয়ে আসছে। এবার আমরা এক্সপেরিমেন্টটাকে পড়ি। তো egg rolling in Grella Gize কি হচ্ছে, if an egg rolls out of goose's nest, the goose extend its neck, reaches beyond the egg, use its bill to scoop the egg back into the nest। তাহলে কি, ফার্স্টে গলাটা বাড়ালো, দেন এই যে এদের বিলটা রয়েছে, মানে এই যে চঞ্চু যেটা রয়েছে, এই চঞ্চু থ্রুতে ওরা হচ্ছিল এটাকে ঠেলে 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 রোল করতে 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 আবার এই নেস্টে ফিরিয়ে নিয়ে আসবে। and if the experimenter removes the egg midway, যদি এবার এক্সপেরিমেন্টে কি করলো, যে আমি যে ডিমটা রোল করছে করছে সেটাকে আমি মাঝখান থেকে যদি মিডওয়ে থেকে যদি নিয়ে আসি, থ্রু দ্য রিট্রিভাল প্রসেস, এই রিট্রিভাল প্রসেসের মধ্যে the goose continues scooping motion towards its breast with an empty beak until the action pattern is complete। মানে আমরা কি বলতো, ডিম আছে ও নিয়ে আসছে তো ইজ ওকে, ঠিক আছে, ডিমটা ওর নিজের নেস্টে ফিরিয়ে আসছে, বিকজ ইট ইম্পর্টেন্ট, ওর বাচ্চা ও কালেক্ট করে রাখছে যাতে সমস্ত ওকে সেম ভাবে ইনকিউবেট করতে পারে। কিন্তু আমি যদি এবার ডিমটাকে তুলে নিই, এই যে যে ডিমটা রয়েছে এখানে, এই ডিমটাকে যদি আমি সরিয়ে দিই, এখানে যদি কিচ্ছু না থাকে, ও স্টিল এই প্রসেস যেটা আছে সেই প্রসেসটাকে কমপ্লিট করবে। আমি এখান থেকে হয়তো নিয়ে নিলাম, এখন এতটা পথ কিন্তু যায়নি, ও কিন্তু দেখে গেছে ডিম চলে গেছে, ডিমটাকেও নিয়ে নিয়েছে, ডিমটা নেই এখন অ্যাবসেন্ট, তো হয়তো আবার ফিরে চলে গেল না। ও সেম ভাবে কিছু না থাকলেও ওইভাবেই বিটটাকে রোল, মানে অ্যাজ এন ও যেমন রোল করছে একটাকে, ওই রকম ভাবতে ভাবতে ও কিছু মানে কিচ্ছু লাগে না, কিন্তু ওই যে বিহেভিয়ারটা আছে, ও বিহেভিয়ারটাকে কমপ্লিট করে, ওটাকেও মাঝপথে ছেড়ে দেয় না। দেন দ্য হাইড্রোলিক মডেল অফ মোটিভেশন, এটাকে সাইকো হাইড্রোলিক মডেল বলা হয় এটাকে, এটা ইম্পর্টেন্ট। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন আর ইমপ্রিন্টিং, এই দুটো থেকে কোয়েশ্চেন আসবে। সো ওগুলোকে খুব ভালো করে পড়ে যেতে হবে উইথ এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু মাস্ট, এক্সাম্পল দিতেই হবে, মানে তো যদি নর্মালি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইমপ্রিন্টিং, স্টিল ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সাম্পল। তো এখন আমরা যেটা দেখছি, দ্য হাইড্রোলিক মডেল অফ মোটিভেশন। এখানে কি রয়েছে, টু এক্সপ্লেন ইন্টারনাল মোটিভেশন or drive, Lawrence constructed a conceptual mechanical model illustrating how internal psychological state or external stimuli interact, মানে বাইরের স্টিমুলি আর প্লাস নিজের ইমোশনাল স্টেট কিভাবে একে অপরের সাথে ইন্টার কানেক্টেড সেটা। সো হাউ সো, components of model: accumulating reservoir, spring loaded valve, weight scale pan, graduated থ্রো। মানে এটা নট সো ইম্পর্টেন্ট, বাট এটা জেনে রাখা উচিত যে একজন সায়েন্টিস্ট এই যে অ্যানিমেল বিহেভিয়ার টুয়ার্ডস এ টোটাল কি কি কাজ করেছিলেন, তার কি কি অবদান রয়েছে সেটা। তো আমরা এখন কি বলছি, মডেলে অ্যাকিউমুলেটিং রিজার্ভার কি, অ্যাকিউমুলেটিং রিজার্ভার এগুলো আমি খুব শর্টে পড়বো। অ্যাকিউমুলেটিং রিজার্ভার হচ্ছে রিপ্রেজেন্ট দ্য build up of action specific energy over time when behavior has not been performed। তাহলে কি হচ্ছে, এই যে অ্যাকশন স্পেসিফিক এনার্জি, মানে কি একটা স্পেসিফিক এনার্জি করতে, একটা মানে যে কোনো কাজ করতে, এনার্জি করতে হলে একটা অ্যাকশন করতে বেসিক্যালি একটা এনার্জি দরকার হয়। একটা মানে সমস্ত কাজ করতে গেলে এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা যখন কি হচ্ছে বিহেভিয়ারটা মানে
পারফর্ম করা হচ্ছে না, তখন কি হচ্ছে, ওটা এনার্জিটা কি হচ্ছে, সেভ হচ্ছে ন্যাচারালি। দেন স্প্রিং লোডেড বাল্ব মানে রিপ্রেজেন্ট দ্য innate releasing mechanism that holds the behavior in check। মানে আমি বিহেভিয়ারটা যে সেই অ্যাকশনটা হলেই করব, সেইটা যে আমি কন্ট্রোলে রাখছি সেইটা। দেন কি ওয়েট ও স্কেল প্যান, এটাকে রিপ্রেজেন্ট করছে দ্য সাইন স্টিমুলি অর রিলিজার, যেটা আমরা বললাম বাইরে থেকে কোনো স্টিমুলাস প্রোভাইড করলে বা কোনো রিলিজ, এক্সটার্নাল কোনো কিউ থাকলে, এনভায়রনমেন্টাল কোনো কিউ থাকলে, কুলিং ডাউন অন দ্য বাল্ব, তখন স্বাভাবিকভাবে অ্যাকশনটা করছে। দেন গ্র্যাজুয়েটেড ট্রাউ হচ্ছে হলো কি আউটফ্লো represents the intensity of the fixed action pattern executed। দেন বিহেভিয়ার ডাইনামিক্স, এবার বিহেভিয়ার ডাইনামিক্স এ কি রয়েছে, নর্মাল ফাংশন, ভ্যাকুয়াম অ্যাক্টিভিটি। তো কি অ্যাজ এএসি অ্যাকিউমুলেটস, মানে ওই যে এনার্জিটা যেটা অ্যাকশন, মানে সেই অ্যাকশন স্পেসিফিক যে এনার্জিটা আমার মধ্যে সেভ হচ্ছে, অ্যাকিউমুলেটস ইন রিজার্ভ, ইভেন আ স্মল এক্সটার্নাল ওয়েট, বা যেটা ওয়েট বলতে এখানে যে কোনো স্টিমুলাস, যে কোনো কিউ ক্যান ওপেন দ্য ভালভ টু রিলিজ দ্য বিহেভিয়ার, মানে কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার ক্ষেত্রে ওই বিহেভিয়ারটা কিন্তু রিলিজ হতে পারে, তখন সেই যে এনার্জিটা সেভ হচ্ছে সেটা বেরিয়ে যাবে। অ্যান্ড ভ্যাকুয়াম অ্যাক্টিভিটি কি, মানে এখানে মোটিভেশন ইন দ্য সেন্স কি বলছে, আচ্ছা আমি এটা বলে নিই, একবারে বলছি। ভ্যাকুয়াম অ্যাক্টিভিটি ইফ এ বিহেভিয়ার ইজ নট পারফর্ম ফর এ লং টাইম, যদি এই অনেক একটা বিহেভিয়ার পার্টিকুলার অনেক দিন ধরে হচ্ছে না, তখন কি হচ্ছে, এই এনার্জিটা একটা ম্যাক্সিমাম প্রেশারে, মানে বিল্ডস আপ করতে করতে একটা ম্যাক্সিমাম লেভেলে চলে যাচ্ছে, কজিং দ্য ভালভ টু ওপেন স্পন্টেনিয়াসলি, মানে তখন কি করছে, অটোমেটিক ওটা ওপেন করার চেষ্টা করে, আর ওভার হয়ে যাচ্ছে একটা রিজার্ভারে। তো একটা মানে আমরা যে দেখি যারা ট্যাঙ্কে জল ভরি বা কিছু একটা ওভারফ্লোড হয়ে যায় না, মানে কি একটা লিমিট থাকে না ওখানে, এটা সেভ রিজার্ভ করার মতন বা বেসিক্যালি রাখার মতন, মানে স্টোর করার মতন, কিন্তু যখন সেই ওভার হয়ে যাচ্ছে তখন সেটা ওভারফ্লোড হয়ে যাচ্ছে, সেম কজিং দ্য ভালভ টু ওপেন স্পন্টেনিয়াসলি উইদাউট এনি এক্সটার্নাল সাইন, মানে কোনো হয়তো অ্যাকশন হয়নি বা কোনো স্টিমুলাস হয়তো ওকে বাইরে থেকে দেওয়া হয়নি, বাট স্টিল ও হচ্ছিল সেই অ্যাকশনটা শো করছে। যেমন আ হ্যান্ড রিয়ার্ড বার্ড পারফর্মিং ইনস্ট্যান্ট ক্যাচিং মুভমেন্ট ইন অ্যান এমটি রুম, অনেক সময় দেখি পাখি, যারা পাখি পোষে তারা জানবে যে হয়তো ইনসেক্ট নেই কোনো, ওকে বেসিক্যালি কিছু ইনসেক্ট নেই, সেখানে কোনো ইনসেক্ট ক্যাচিং বিহেভিয়ার করছে, মানে এই যে ঠোঁটটাকে এরকম ঠিকরে 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 এরকম 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 ইয়ে করছে, আমরা ভাবছি কি করছে, কিছু আছে নাকি ওখানে, তখন দিকে দেখি না, না কিছু তো নেই, সেইটা সেই বিহেভিয়ারটা করছে, কেন করছে, বেসিক্যালি ওর মধ্যে এখন এত এনার্জি, মানে মানে ওই বিহেভিয়ারটাও এতদিন ধরেই করেনি যে ওর মধ্যে সেই এনার্জিটা স্টোর হয়ে রয়েছে, তো এনার্জিটা স্টোর হওয়ার ফলে সেটা সেই এনার্জি এবার ওভার হয়ে গেছে যখন, তখন সেই বিহেভিয়ারটা শো করছে যাতে কিছুটা এনার্জি খরচে আবার কিছুটা স্টোর করার জায়গা হয়। এবার মোটিভেট মানে বেসিক্যালি ওরা কি বলতে চেয়েছে, বেসিক্যালি সায়েন্টিস্ট এটাই বলতে চেয়েছে, মানে সায়েন্টিস্ট এখানে তো দুজন ছিলেন, তো বেসিক্যালি এরা দুজন এটাই বলতে চেয়েছে যে সাপোজ একটা আহ বেশ একটা অ্যানিমেল রয়েছে, সেই অ্যানিমেলের যে ইনেট বিহেভিয়ার গুলো রয়েছে, সেই ইনেট বিহেভিয়ার গুলোর জন্য একটা স্পেসিফিক আমার এনার্জি দরকার হচ্ছে, তো সেই স্পেসিফিক এনার্জি যখন সেই বিহেভিয়ারটা পারফর্ম করা হচ্ছে না, তখন তো সেই এনার্জিটা স্টোর হচ্ছে। এবার একটা আহ, এবার মোটিভেশন মানে হচ্ছে কি বাইরে থেকে কিউজ, এবার কি হচ্ছে, আমি যখন বাইরে থেকে কোনো কিউজ পাচ্ছি বা কোনো স্টিমুলাস পাচ্ছি, তখন তো আমি বিহেভিয়ার অ্যাক্টিভিটি যেটা আছে সেটা শো করছি, বিহেভিয়ারটা শো করছি, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয় যে বিহেভিয়ার মানে শো করার কোনো রিজন নেই, বাট দ্য ওভারফ্লো অফ দ্য এনার্জি, উই হ্যাভ to show the behavior, we have to perform the behavior to the release the energy। ওকে, এটাই হচ্ছিল বেসিক আমাদের কনসেপ্ট। এবার আমরা করব নিকোটিন ভার্জিন। তো আমরা নিকোটিন ভার্জিনের অনেক যে 4 কোয়েশ্চেন
উনি বেসিক্যালি জিনিসটাকে এস্টাবলিশ করেছেন। তো এবার আমরা ফার্স্টে নিকোটিন ভার্জিন কি সেটা বেসিক জিনিস পড়ি, দেন স্টেপ বাই স্টেপ ওনার কাজগুলো বা ওনার এক্সপেরিমেন্ট গুলো আমরা দেখি। নিকোটিন ভার্জিন এক্সপেরিমেন্টাল ইথোলজি এন্ড হচ্ছে সিনথেসিসের উপর কাজ করেছিলেন। নিকোটিন ভার্জিন ওয়াজ এ ডাচ ইকোলজিস্ট। তো ইনি একজন ডাচ ইকোলজিস্ট ছিলেন অ্যান্ড co-recipient of the 1973 নোবেল প্রাইজ, যেটা আমরা এর আগে বললাম যে ইনি, কার্ল বন ফ্রিস অ্যান্ড হচ্ছিল কোনার্ড লরেন্স, এরা তিনজন মিলে হচ্ছিল এই 1973 নোবেল প্রাইজটি পেয়েছিলেন ফর ফিজিওলজি আর মেডিসিন। নোন অ্যাজ দ্য ফাদার অফ এক্সপেরিমেন্টাল ইথোলজি। তো ইনি এনাকে ফাদার অফ এক্সপেরিমেন্টাল ইথোলজি সম্বোধন করা হয়। Tinbergen emphasized rigorous simple field experiments to test the survival value and neural triggering mechanism of natural behaviors. তাহলে কি টিনবার্জেন বেসিক্যালি এমফাসাইজ করেছিল কি, যে যে সিম্পল এক্সপেরিমেন্টস গুলো যে মানে আর ছোট ছোট এক্সপেরিমেন্ট করতো, ফিল্ড এক্সপেরিমেন্ট, ছোট ছোট ফিল্ড এক্সপেরিমেন্ট, খুব সিম্পল সিম্পল ফিল্ড এক্সপেরিমেন্ট টু টেস্ট দ্য সার্ভাইভাল ভ্যালু অ্যান্ড নিউরাল ট্রিগারিং মেকানিজম। তো সার্ভাইভাল ভ্যালু আর হচ্ছিল নিউরাল মানে নার্ভের যে ট্রিগার করলে যে মেকানিজম গুলো কিভাবে হচ্ছে, ন্যাচারাল বিহেভিয়ার্স যেটা, সেইটার উপর সেইটাকে বোঝানোর জন্য উনি কিছু কিছু এক্সপেরিমেন্ট করেছেন। তো ফার্স্ট সরি হ্যাঁ, তো ফার্স্ট এক্সপেরিমেন্ট কি, সাইন স্টিমুলাস or territorial aggression, three-spined stickleback। মুভ হচ্ছে না, জাস্ট আ মোমেন্ট। সো সাইন স্টিমুলাস আর হচ্ছিল টেরিটোরিয়াল অ্যাগ্রেশন আছে, থ্রি স্পাইন স্টিকলব্যাক। কি হয়েছে, টিনবার্জেন ইউজ উডেন models to investigate territorial and reproductive behavior in male three-spined sticklebacks। তো তোমরা কি সবাই জানো যে এটা কি মেয়ে মানে বেসিক্যালি স্টিকলব্যাকস কিরকম দেখতে হয়? জাস্ট আ মোমেন্ট, লেট মি শো ইউ। তুমি আমার এটাতে ছবি পেয়ে যাবে, বাট একটা প্রপার ছবি। জাস্ট ওয়েট আ মোমেন্ট। এই যে, হুম, আই গেস দেখতে পাচ্ছ সবাই। তো এই যে এটা হচ্ছে হলো স্টিকলব্যাক, কিংবা একটা প্রমিনেন্ট যদি কোনো পিকচার চাও, দেন জাস্ট সেকেন্ড।
জাস্ট ওয়েট, তখন একটা প্রপার পিকচার পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ শ্রেয়া, এটা হচ্ছে হলো মেল, এটা হচ্ছে হলো মেল থ্রি স্পাইন স্টিকেল ব্যাগস। এই যে এরা কি হয়, একটা পার্টিকুলার এই এই যে ফিশটা খুবই টাইনি ফিশ, বুঝতেই পারছো, কিন্তু এদের না রিপ্রোডাক্টিভ কিছু স্পেসিফিক রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার আছে। কি বিহেভিয়ার আছে? এরা মানে যখন এই রিপ্রোডাক্টিভ সিজন আসে, তখন এরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, বিহেভিয়ারলি সাইকোলজিক্যালি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় টুয়ার্ডস আদার মেলস। কারণ মানে বেসিক্যালি তুমি ভাবো যে নর্মাল ওরা রিপ্রোডাক্টের জন্য কোনো ফিমেলকে অ্যাপ্রোচ করছে, কিন্তু সেখানে যদি অনেক কম্পিটিশন থাকে, মেল ইয়ে থাকে, অনেক মেল আরো আদার্স মেল ফিশ থাকে, তো সেখানে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে, তার জন্য অ্যাগ্রেসিভ হয়ে যায় তাদেরকে বেসিক্যালি ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, যাতে সে তার রিপ্রোডাক্টিভ রেটটা অন্য সবার থেকে হাই হয়। এই যে থ্রি স্পাইন্ড রিপ্রোডাক্টিভ, হ্যাঁ থ্রি স্পাইন স্টিকল ব্যাগস। তো এবার এর অবজারভেশন কি হচ্ছে, যে যেটা বললাম ব্রিডিং। আর একটা জিনিস কি, এদের যে থ্রোটটা থাকে, জাস্ট আ মোমেন্ট, এই যে থ্রোটটা রয়েছে, এই পোর্শনটা ব্রাইট রেড কালার হয়ে যায়। এই পোর্শনটা শুধুমাত্র, এটা কিন্তু সবসময় না, নর্মালি ওরা এরকম হচ্ছে, কিন্তু যখন কোনো এই যে এই যে দেখতে পাচ্ছি এখানে ব্রাইট রেড বেলি বা এই থ্রোট ঠিক নেই, যে এই যে এই বেলি পোর্শনটা, আপার বেলি পোর্শনটা, এই জায়গাটা হচ্ছিল রেড কালার হয়ে যাচ্ছে অনলি ফর রিপ্রোডাক্টিভ ফেজে। শুধুমাত্র রিপ্রোডাক্টিভ ফেজেই এই জিনিসটা হচ্ছে। আর এটাকে অবজারভেশনে কি, তাহলে যেটা আমি বললাম, ব্রিডিং মেল স্টিকলব্যাকস turn bright red on their undersides and aggressively defend their territories against intruding males. তা অন্য মেলস এর থেকে বেসিক্যালি ও নিজের টেরিটরিকে বাঁচিয়ে রাখে। এবার এক্সপেরিমেন্টাল সেটআপ, ও এবার কি করেছিল, এই যে বিহেভিয়ারটাকে কাজে লাগিয়ে সায়েন্টিস্ট যিনি, উনি একটা এক্সপেরিমেন্ট ক্রিয়েট করেছিল। কি এক্সপেরিমেন্ট ক্রিয়েট করেছিল? Teen Virgin presented resident males with two types of artificial models. দুটো মডেল ক্রিয়েট করেছিল। একটা খুব ডিটেইলড অ্যানাটমিক্যালি পারফেক্ট মডেল অফ স্টিকেলব্যাক, শুধু ল্যাকিং আর রেড বেলি, কিন্তু যার মধ্যে রেড বেলিটাকে ও শো করেনি। আরেকটা কি ছিল, ক্রুড মিস হ্যাপেন, লাইক উডেন ব্লবস, মানে ওটা একটা নর্মাল জাস্ট একটা উডেন ব্লককে নিয়ে ল্যাকিং, ল্যাকিং ফিশ ডিটেল, মানে কোনো কোনো ডিটেল করেনি। আগেটা যেমন একদম পারফেক্ট একটা ফিশ মডেল ক্রিয়েট করেছিল, বাট এক্ষেত্রে কোনো ডিটেল ইয়ে করেনি, বাট পেইন্টার উইথ রেড আন্ডারসাইড। তো এই রেড পেইন্টেড উইথ রেড আন্ডারসাইড মানে হচ্ছিল শুধুমাত্র আন্ডারসাইড, ওই যে যেটা বললাম বেলি পোষা, ওই জায়গাটা রেড করে দিয়েছিল। এই যে হ্যাঁ, এই যে অ্যাকচুয়াল এটা হচ্ছিল বেসিক্যালি ফিশটা। অ্যান্ড এই যে রেড বেলি একটা মডেল করে দিয়েছে, মডেল হচ্ছে একটা সোয়ালেন বেলি, আরেকটা ছিল কিছুই না, জাস্ট বেলিটাকে রেড করে দিয়েছে। এর ফলে কি দেখা গেছিল, ওরা মানে যারা বেসিক্যালি যে ইসের টাইমে আসছে, যে মডেলটা রয়েছে, সেই মডেলের ক্যারেক্টারিস্টিক রেড বেলি, আর হচ্ছে সোলেন বেলি। সোলেন বেলি হচ্ছিল কি এই কোনো ডিটেলস কিছু নেই, বেলি কালার চেঞ্জ হয়নি, বাট বেলিটা একটা সোয়ালেন ছিল। সেখানে কি হয়েছে, সেটা কাদের সাথে রিজেম্বল করছে, এই ফিমেলসদের সাথে। ওকে,
আগে আমরা এটা দেখিনি। ফাইন্ডিংস এ কি পাওয়া গেছে? মেলস ইগনোর দ্য রিয়েলিস্টিক ফিশ মডেল ল্যাকিং দ্য রেড বেলি। কি করছে, যে রেড বেলি নেই যাদের মধ্যে, মানে বেসিক্যালি রেড বেলিটা শো করছে যখন সেই ফিশটা তার রিপ্রোডাক্টিভ ফেজে চলে গেছে। এবার যখন রেড বেলিটা ওখানে শো করছে না, তখন সেই অপোজিট সাইডে যে ফিশটা রয়েছে, যে বেসিক্যালি রিপ্রোডাক্টিভ ফেজে চলে গেছে, সে বুঝতে পারছে যে না, এ এখনো রিপ্রোডাক্টিভ ফেজে যায়নি, তো এর টেরিটরি মানে এ বেসিক্যালি ওর জন্য কোনো ডেঞ্জার না, বা এ কোনো কম্পিটিশন না। তখন সেই যে রিপ্রোডাক্টিভ ফেজে আছে, যে যার রেড বেলি শো করছে, সে ওই যার রেড বেলি শো করেনি সেই মডেলটা রয়েছে, সেই মডেলটাকে ইগনোর করছে। বাট aggressively attacked the crude model with red underside। কিন্তু যেটা ক্রুড মডেল, মানে যেটা অ্যাকচুয়ালি ফিশই না, একটা উডেন ব্লককে জাস্ট আন্ডারসাইডে রেড করে দিয়েছে, ও সেটাকে অ্যাটাক করছে। কেন করছে? কারণ ওর আন্ডারসাইডে ও রেড কালার দেখতে পেয়েছে, এন্ড দে নো যে রেড কালার মানে হচ্ছিল সে এখন রিপ্রোডাক্টিভ ফেজে আছে। সেটা তাদের সে বিহেভিয়ার, তাদের ইনেট যেটা আমাদের ইনফরমেশন থাকে ব্রেনে, নার্ভে, সেই ইনফরমেশন ওয়াইজ তার জন্য ওইটাই হচ্ছিল তার ইনফরমেশন ওয়াইজ, সে বুঝতে পারছে রেড আছে মানে ওর জন্য এখন ওর একটা কম্পিটিশন, তো তার জন্য অ্যাগ্রেসিভলি তাকে অ্যাটাক করছে। আর কিছু ক্ষেত্রে কি হয়, যে সোয়ালেন বেলি যদি থাকে তাদেরকে কোট করছে। কোট করছে ইন মানে ফিমেলরা কি হচ্ছে, ওদের বডি গ্রেইশ থাকছে এন্ড সিলভার বেলি, কিন্তু সোয়ালেন বেলি হচ্ছে। তো তারা কি ভাবছে ওটা একটা ফিমেল বডি, তো ফিমেল বডি ভেবে তারা সেটাকে কোট করতে যাচ্ছে, ইভেন দো সেটা ফিশ না, ইভেন দো তার মধ্যে ফিশ কোনো ডিটেলস নেই, স্টিল। এর থেকে উনি নিকট ইনভার্জিন কি বুঝলেন? তিনি বুঝলেন যে তিনি এস্টাবলিশ করলেন কি, কি যে এই কমপ্লেক্স অ্যানিমেল বিহেভিয়ার্স আর রিলিজড বাই স্পেসিফিক আইসোলেটেড ফিচার। মানে এইগুলো একটা স্পেসিফিক আইসোলেটেড ফিচার্স দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সেইটা কি, সেটা হচ্ছিল সাইন্স স্টিমুলি। তো এই সাইন্স স্টিমুলি যেটা রয়েছে, সেই স্টিমুলি গুলো বাইরে থেকে যখন মানে সেই স্টিমুলি গুলো যখন ওরা পাচ্ছে, সেই স্টিমুলি বা বেসিক্যালি রিলিজ হচ্ছে, তখন সেই পার্টিকুলার বিহেভিয়ার্স গুলো, সেই কমপ্লেক্স পার্টিকুলার বিহেভিয়ার্স গুলো শো করছে। এবার কি, সেই স্টিমুলিরই একটা পার্ট হচ্ছিল সুপার নর্মাল স্টিমুলি। তো সুপার নর্মাল স্টিমুলি কি, সুপার নর্মাল স্টিমুলি হচ্ছিল the scientists demonstrated that animals can prefer exaggerated artificial stimuli over the natural ones। যেটা আমরা এখনই দেখলাম, যে যেটা ন্যাচারাল ওয়ানস এর ক্ষেত্রে তো ঠিক আছে শো হচ্ছে, কিন্তু কি ও কি হচ্ছে, ওটা একটা উডেন ব্লকস এর ক্ষেত্রে জাস্ট বিকজ ও একটা ক্যারেক্টারিস্টিক বুঝতে পারবে, শো করেছে যে যেটা কিনা ওর কম্পিটিটরস এর মধ্যে থাকে, ও তার জন্য অ্যাগ্রেসিভ হয়ে তাদেরকে অ্যাটাক করছে। তো তার এক্সাম্পল কি আছে, অয়েস্টার ক্যাচার। অয়েস্টার ক্যাচারে কি হচ্ছে, এগ প্রেফারেন্স when presented with their own natural eggs versus giant artificial wooden eggs। মানে ওরা কি করছে, বেস্টটাকে খুঁজতে যাচ্ছে। বেস্টটাকে খুঁজতে গিয়ে কি হচ্ছে, সাপোজ ওদের কাছে একটা নিজস্ব ওদের এগ রয়েছে, আর আমি একটা সায়েন্টিস্ট বা এক্সপেরিমেন্টাল যিনি রয়েছে, সে কি করলো, এক্সপেরিমেন্ট করার জন্য সামনে একটা উডেন, অরিজিনাল না কিন্তু উডেন একটা এগ, যেটা কিনা অনেক বড়, সেটা রেখে দিচ্ছে। তখন কি করছে, সেই নেস্টিং ফিমেল অয়েস্টার ক্যাচার যিনি যে রয়েছে, সে যে বেসিক্যালি ওখানে ইনকিউবেট করছে নেস্টে, সে কি করছে, ওই ওভারসাইজ আর্টিফিশিয়াল এগটাকে ইনকিউবেট করাটা প্রেফার করছে রাদার দ্যান দে হার ওন এগ, ডিসপাইট বিং ফিজিক্যালি আনএবল। মানে কারণ সেটা অতিরিক্ত বড়, তার বডির থেকেই বড়, তো সে পাচ্ছে না, বাট স্টিল ওটাকেই প্রেফার করছে বারবার করে, যে আমি এই এগটাকেই আমি হচ্ছে হলো ইয়ে করবো, ইনকিউবেট করব। কারণ ও মানে ওর কাছে কি এটা হচ্ছে বেস্ট। ও হয়তো নিজের মানে এগ করে, মানে হয় না, আমরা সবাই সাপোজ চুজ করতে গেলে আমরা কি করি, বেস্টটাকে চুজ করি, সেম ও হচ্ছে নিজে থাকা সত্ত্বেও বেস্টটাকে চুজ করছে। দেন গার্ল নেস্টিং অ্যান্ড বিগ স্পট। সেটা কি, the herring gull chicks peck are at a red spot on their red spot on their partner's yellow bill to beg for regular food। মানে কি হচ্ছে, then Tinbergen tested model and found that long thin red stick with
আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট করছে, আমরা আগে জিনিসটা বুঝি কি বলতে চাইছে। বলতে যে হেরিং গার্ল যারা থাকছে তারা কি করছে, আহ এই পার্টনার যে সেই পার্টনারের ইয়েলো হর্নবিলের রেড স্পটে পিক করছে। লেট মি শো ইউ আ পিকচার, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। জাস্ট ওয়েট আ মোমেন্ট, ওকে? তো just এই যে এই যে এই যে পিকচারটা রয়েছে, এই যে রেড ইয়েলো হর্ন বিল, মানে ইয়েলো বিল পিক রয়েছে, সেই ইয়েলো পিকের কি করছে, এখানে যে রেড স্পটটা রয়েছে এখানে পিক করছে ফর বেক ফর। এই যে এটাকে হাইলাইট করি বিকজ ইটস ইম্পর্টেন্ট। ফর রিগার্জিয়েটেড দ্য ফুড, মানে কি হচ্ছে, যে চিক্স গুলো রয়েছে, হেরিঙ্গাল চিক্স গুলো, মানে যে বাচ্চাগুলো রয়েছে, তারা কি করছে, রেড স্পটে গিয়ে প্যারেন্টস এর যে ইয়েলো বিল আছে তার রেড স্পটে গিয়ে পেক করছে, কেন তারা খাবার চাইছে। রিগার্জিয়েটেড ফুড মানে হচ্ছিল, মানে ওরা মানে পাখিরা কি করে বেসিক্যালি, ওরা ফুড ইনসেক্ট যেগুলো আছে নিয়ে ওদের বিলের মধ্যে স্টোর করে রাখে, তো এইরকম বিলটার মধ্যে। এবার যখন ওই সাপোজ এইখানে রেড স্পটটা রয়েছে, এবার যখন চিক্স যেটা আছে সেটা এরকম হিট করছে, হিট করার পর কি হচ্ছে, মানে পেক করার পর কি হচ্ছে, ওরা পেক করার পর ওরা হচ্ছে হলো, ওই যে প্যারেন্টসরা রয়েছে তারা কি করছে, বিলটা খুলে তাদের যে খাবার স্টোর করে রেখেছে সেটা ওই ছানাদের মানে চিক্স গুলোকে দিয়ে দিচ্ছে। এবার কি করছে, টিন ভার্জন কি টেস্ট করলো, টিন ভার্জন টেস্ট মডেল এন্ড ফাউন্ড দ্যাট লং thin red stick with a white stripe trigger more pecking responses। মানে যখন কি হচ্ছে, একটা রেড স্টিক উইথ হোয়াইট স্ট্রাইপ, মানে রেড স্টিক উইথ হোয়াইট স্ট্রাইপ যখন থাকছে, তখন কি আমি কি হচ্ছে, ওরা তাদের পেকিং রেসপন্সটা আরো বেশি বেড়ে যাচ্ছে রাদার দ্যান দ্য নর্মাল। দ্য রিয়েলিস্টিক প্যারেন্ট হেড মডেল, যখন একটা রিয়েলিস্টিক প্যারেন্ট হেড মডেল আমি দিচ্ছি, তখন তো ওরা পেক করছে ওদের ন্যাচারাল বিহেভিয়ারের জন্য, ইটস ওকে। বাট যখন আমরা একটা হোয়াইট স্ট্রাইপ রেড স্টিক দিচ্ছি হোয়াইট স্ট্রাইপ করা, সেখানে ওদের পেকিং এর রেসপন্স মানে আরো দ্রুত পেকিংটা হচ্ছে, সেই জিনিসটাকে বলা হয় সুপার সুপার নর্মাল স্টিমুলাস। এটা ইম্পর্টেন্ট। এখানে তো পিকচার দেখতেই পেয়েছো। এরপর কি আছে, এরপর আছে অ্যাডাপটিভ সিগনিফিকেন্স অ্যান্ড সার্ভাইভাল ভ্যালু। ওকে, তো অ্যাডাপটিভ সিগনিফিকেন্স অ্যান্ড সার্ভাইভাল ভ্যালু কি? Tinbergen conducted field experiments to prove that instinctual and behaviors have direct survival benefits shaped by natural selection। মানে ন্যাচারাল সিলেকশন মানে এই যে ন্যাচারাল যে ক্যালামিটি আছে সেগুলো থেকে বেসিক্যালি নিজেদের সার্ভাইভাল রেট বাড়ানোর জন্য ওদের মধ্যে কিছু ইনস্টিংক্ট বিহেভিয়ার দেখা যায়। এক্সপেরিমেন্ট করছে ব্ল্যাক হেডেড গার্লস এর ক্ষেত্রে কি হচ্ছে, আফটার চিক হ্যাচ, parent girl immediately pick up ব্রোকেন হোয়াইট এগশেল অ্যান্ড ক্যারি দেম ফার অ্যাওয়ে ফ্রম দ্য নেস্ট। মানে ওই যে এগশেলস গুলো রয়েছে, যে ডিমটা যখন ফুটে বাচ্চা পেয়েছে, সেই ডিমগুলোর যে ডিমের যে বাইরে খোলসটা রয়েছে, সেটা কি করছে, ওরা নেস্ট থেকে ফার অ্যাওয়ে মানে নিচ থেকে অনেক দূরে গিয়ে ফেলে আসছে। এবার টিন ভার্জন কি করছে, টিন ভার্জন প্লেসড আর্টিফিশিয়াল হোয়াইট এগশেলস, এবার বাইরে থেকে উনি কি হচ্ছে, আর্টিফিশিয়াল হোয়াইট এগশেলস হচ্ছে ওই নেস্টের মধ্যে আবার রেখেছে, at varying distance from the camouflaged fledged girl eggs in the wild। এর ফলে কি হয়েছে, রেজাল্ট, নেস্ট নিয়ার দ্য হোয়াইট eggshells were located and raided by predatory crows, herring gulls
মাচ মোর ফ্রিকুয়েন্টলি, মানে কি হচ্ছে ওরা ওই এগশেলটাকে অত দূরে গিয়ে ফেলে আসছে কেন, মানে ফার অ্যাওয়ে, মানে যত দূরে ওরা যেতে পারছে, কারণ ওই এগশেলস গুলোকে লোকেট করে ওদের যে প্রিডেটর গুলো ওদের উপর শিকার করতে চলে আসছে ওদেরকে। কিন্তু যদি আমি দূরে ফেলে আসি তাহলে ওরা বুঝতে পারবে না যে মানে ওরা তো সেফ থাকছে, ওরা ওদের মানে ওদের লোকেশনটা ওরা বেসিক্যালি গুপ্ত রাখতে পারছে, ওদের হচ্ছিল ওদের ডিস্টেন্স থেকে অনেকটা দূরে রয়েছে, তো সহজে অ্যাটাক হওয়ার চান্সটা অনেক কমে যাচ্ছে। কিন্তু এবার টিনবাজন কি করলো, টিনবাজন ওই আশেপাশে এক্সেলস গুলোকে রেখে দিল, ফলে কি হয়েছে যে প্রেডেটর বার্ডস গুলো রয়েছে সেগুলো অতি সহজে ওদেরকে লোকেট করতে পারছে আর অ্যাটাক করছে। তো এর ফলে আমরা কি বুঝলাম, এর ফলে দ্য হোয়াইট ইন্টেরিয়র অফ ব্রোকেন এক্সেলস ব্রেক্স দ্য visual camouflage of the nest. Eggshells removal directly increases offspring survival by reducing predation next. মানে এই এক্সেলটা এর জন্য ওরা দূরে চলে আসছে যাতে ওই যে বাচ্চাগুলো আছে তারা তো সেই মোমেন্টে একটা মানে কোনো রকম ফাইট ব্যাক করতে পারবে না, তাদেরকে সেভ করার জন্য। এবার যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছিল ফোর টিনবার্জেন কোয়েশ্চেন। টিনবার্জেস ফোর কোয়েশ্চেন কি, উনি 1963-তে এই জিনিসটাকে সবার সামনে এনেছিল, মানে এই এক্সপ্লেনেশনটা দিয়েছিল, এক্সপ্লেন করেছিল যে টিনবার্জেন লেড দ্য বায়োলজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর মডার্ন বিহেভিয়ারাল স্টাডিজ by dividing every behavioral query into four distinct complementary levels of analysis। মানে কি এই যে বিহেভিয়ার গুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেই যে বিহেভিয়ার মানে প্রপার চারটে ডিস্টিংক্ট একটা অ্যানালাইসিস করে কেন সেই বিহেভিয়ারের সমস্ত কিছুটা তিনি মানে সমস্ত যে কোয়েরি থাকে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। তো কি বুঝেছি, সরি কি বুঝেছিলাম, ফোর এরিয়া অফ বায়োলজি, যেখানে চারটে কোয়েশ্চেন, সেটা কি একটা ডেভেলপমেন্টাল সাইড থেকে, একটা সিঙ্গেল ফর্ম থেকে, একটা প্রক্সিমেট আর ইভলিউশনারি। তো ফার্স্টে দেখি যে প্রক্সিমেটটা কি। বেসিক্যালি আমরা নিকোটিনের এই মানে নিকোটিন বা চিনে এটা আমরা আরো পরে আরো ডিটেলসে পড়বো, আপাতত জাস্ট আমরা নর্মালটা জেনে রাখছি। সেটা হচ্ছে কি ডেভেলপমেন্টাল অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যান্ড সিঙ্গেল ফর্মে কি রয়েছে, ডেভেলপমেন্টালের ক্ষেত্রে আর সিকোয়েন্স দ্যাট রেজাল্টস ইন ট্রেড, মানে বেসিক্যালি কি যেটা ট্রেড বাই ট্রেড যেই বিহেভিয়ারটা যেই সিকোয়েন্সটা হয়ে আসছে। অ্যান্ড সিঙ্গেল ফর্ম মানে কি দ্য ট্রেড অ্যাট ওয়ান স্লাইস ইন টাইম, মানে যেটা হয়তো ট্রেড মানে প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ হয়তো নেই, হয়তো কিছুটা টাইমের জন্যই ট্রেডটা শো করেছে। অ্যান্ড ডেভেলপমেন্টাল যে ট্রেডটা হয়তো শো করেই যাচ্ছে, মানে যেটা ওদের একটা প্রপার রিয়াকশন বলা যেতে পারে। অ্যান্ড প্রক্সিমেটের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপ্লেন হাউ অর্গানিজম ওয়ার্ক বাই ডিসক্রাইবিং দেয়ার mechanism and their ontogeny, and evolutionary কি হচ্ছিল, explain how species came to its current form by describing sequence of forms and how they were influenced by selection and other evolutionary factors। মানে কি বলতে চেয়েছে যে প্রক্সিমেট মানে কি, মানে যেটা কিনা ওদের বেসিক যে মেকানিজমটা রয়েছে, যে অর্গানিজমটা যে মেকানিজম গুলো পারফর্ম করছে সেইটা কিভাবে তাদের মধ্যে মানে যেটা রয়ে গেছে। অ্যান্ড এভলিউশনারি মানে কি, যেটা মানে বিল্ড আপ হয়েছে থ্রু দ্য ন্যাচারাল সিলেকশন প্রসেস বা আদার এভলিউশনারি ফ্যাক্টর, মানে নিজেকে সার্ভাইভাল রেটটাকে বাড়ানোর জন্য ওরা যে যে ট্রেড গুলোকে এক্সট্রা নিজেদের মধ্যে বেসিক্যালি নিজেদের মধ্যে তৈরি করেছে যাতে তাদের সার্ভাইভাল রেটটা আগের থেকে অনেকটা বেড়ে যায়। এবার অন্টোজেনি ফার্স্ট কোয়েশ্চেন কি, হাউ ডাজ দ্য ট্রেড ডেভেলপ ইন্ডিভিজুয়ালস। And what is the structure of the trait, how does it work, and what is the phylogenetic history of the trait, and how have variation in the trait interacted with the environments to influence fitness in ways that help to explain the trait's form। কি হচ্ছে, মানে সেই ট্রেডটা একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে, দেন সেই ট্রেডটা কিভাবে কাজ করছে, আর দেন দ্য থার্ড কোয়েশ্চেন ইজ ট্রেডটা মানে যে হোয়াট ইজ দ্য হিস্ট্রি, মানে সেই হিস্ট্রিটা কি সেই ট্রেডের। অ্যান্ড দেন দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ যে যে ট্রেডটা আছে সেটা আদার্স এনভায়রনমেন্টাল কিউ হোক বা এনভায়রনমেন্টাল ক্যালামিটি বা ইনফ্লুয়েন্স যা যা থাকে সেইগুলোর সাথে কিভাবে কোপ আপ করে তার সার্ভাইভাল রেটটা বাড়াচ্ছে। এই যে হোয়াট ট্রিগার্স দ্য বিহেভিয়ার, হাউ ডাজ ইট ডেভেলপ,
what is it for and how did it evolve, মানে এটা কি করে ইভলভ হলো। এবার দ্য আনসার কি বলেছে, হাউ ডাজ দ্য ট্রেট ডেভেলপ, ইভলভ কি বলেছে, নিউরাল হরমোনাল সেন্সরি অ্যান্ড অ্যানাটমিক্যাল মেকানিজম। কি হচ্ছে, ডেসক্রিপশন অফ দ্য ট্রেটস ফর্ম অ্যাট সিকোয়েন্সিয়াল লাইফস্টাইল অ্যান্ড দ্য মেকানিজম দ্যাট কন্ট্রোল ডেভেলপমেন্ট, মানে এই যে নিউরাল ফর্মেশন হোক, হরমোনাল ফর্মেশন হোক, বা অ্যানাটমিক্যাল যে মেকানিজম হচ্ছে তার জন্য এই বিহেভিয়ারটা ট্রিগার্স হচ্ছে। অ্যান্ড হাউ ডাজ ইট ডেভেলপ, লাইফ টাইম চেঞ্জেস, জেনেটিক এক্সপ্রেশন অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স, মানে কি একটা জিনিস বারবার ঘটতে থাকছে সেই অ্যাকশনের অপোজিটে রিয়াকশন দেওয়ার জন্য তৈরি হতে পারে। দেন হচ্ছে হলো সেটা লাইফ টাইম কিছু হয়তো তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল, সেই লাইফস্টাইল চেঞ্জেস এর ক্ষেত্রে হতে পারে, কিংবা সেটা জেনেটিক্যালও হতে পারে। অ্যান্ড হোয়াট ইজ ইট ফর, মানে এটা কিসের জন্য, সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজেস এর জন্য। মানে স্বাভাবিক আমি যেটা বললাম, মেন এই বিহেভিয়ার গুলো থাকার মেন ওয়ে তো সার্ভাইভ করে, এই যে আমরা কমিউনিকেট করছি বা তাদের বিহেভিয়ার দেখছি, তাদের এই যে এগ, তারা হচ্ছিল এই যেটা গ্রে লেগ এগের ক্ষেত্রে গুজের ক্ষেত্রে দেখলাম এগটাকে রোল করে আবার নেস্টে, সবই তো সার্ভাইভালের জন্য। কি কারণ ওই এগটা যদি ওর নেস্টের থেকে দূরে থাকতো, কোনো প্রিডেটর এসে বা কোনোভাবে ওটা নষ্ট হয়ে যেতে পারতো, তো ওর একটা জিন নষ্ট হয়ে যেত বেসিক্যালি, একটা ওর মানে জেনারেশনের একটা মানে চিলড্রেন। তো ও কি সেটাকে বাঁচানোর জন্য নিজের নেস্টের কাছে নিয়ে আসছে। প্লাস এই যে যেটা দেখলাম যে টিমের যেই খোলসটা থাকে সেটা দূরে গিয়ে ফেলছে ওদের চিক্স এর বাঁচানোর ক্ষেত্রে। প্লাস হচ্ছে হলো আহ যেটা তার আগে দেখলাম যে মানে যেই এক্সপেরিমেন্ট গুলো দেখছি সবই কি হচ্ছে সার্ভাইভাল, নিজেদের সার্ভাইভাল রেট বাড়ানোর জন্য। অ্যান্ড ওই যেটা মেল ফিশারের ক্ষেত্রে দেখলাম ও কি করছে, নিজের রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজেস এর জন্য ও যে অন্য অন্য যে মেল গুলো আসছে তাদেরকে অন্যান্য যে মেল গুলো আসছে তাদেরকে তাদের সাথে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করছে, তাদের সাথে কম্পিট করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে, যাতে ওর রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজেসটা বেশি থাকে। এই পুরোটাই একটা ফিটনেস ইম্প্যাক্ট, মানে যে যেই স্পিসিস যত ফিট থাকবে, মানে ফিট থাকবে, সে তত বেশি তার জেনারেশন তত বেশি গ্রো করবে। এবার ফিট থাকা মানে কি, দুভাবে ফিট থাকতে হবে, সার্ভাইভাল ভাবেও অ্যান্ড রিপ্রোডাক্টিভ ভাবে, মানে সার্ভাইভ করতে হবে তাকে নেচারের সমস্ত ক্যালামিটির সাথে, প্লাস তাকে রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকতে হবে যাতে তার জেনারেশন, তার জেনেটিক মেটেরিয়ালটা নেক্সট জেনারেশনে পাস হতে পারে। And the other one, why? Ultimate question. How did it evolve? কি করে? Evolutionary history and ancestral origin across the species. এটা হচ্ছে খুব সিম্পলিফাই ভাবে আমি টেবিলটা বানিয়ে রেখেছি। তো এখানে কি বোঝা যাচ্ছে যে evolutionary history and ancestral origins across the species, এই evolutionary history মানে হয়তো প্রথম যে জেনারেশনটা ছিল তারা হয়তো এই বিহেভিয়ারটা ইভলভ করতে পারেনি, পরে কি তারা তাদের সার্ভাইভ করতে পারেনি, তো সেই হিস্ট্রি ওয়াইজ এরকম সার্ভাইভ না করতে করতে তাদের ওই একই ঘটনা ঘটতে ঘটতে তারা একটা নিজেদের মধ্যে শিল্ড বানিয়ে ফেলেছে, একটা তাদের মধ্যে একটা প্রোটেক্টিভনেস বানিয়েছে, সেইটাই হচ্ছে এভলিউশনারি হিস্ট্রি অ্যান্ড অ্যানসেস্ট্রাল অরিজিনস অ্যাক্রস স্পিসিস। আর এই অ্যানসেস্ট্রাল অরিজিন মানে কি, যদি কারোর অ্যানসেস্ট্রালি মানে এই যে সার্ভাইভ করতে করতে একটা স্পিসিসের মধ্যে তো এটা দেখা গেছে, তো সেই বেসিক্যালি অ্যানসেস্ট্রাল, তো তার থেকে এটা পুরো অ্যাক্রস দ্য আদার যে স্পিসিস গুলো আছে ধীরে ধীরে তাদের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তো বেশি এটা হচ্ছে না মেন ফাইলোজেনের মোর সাইন্টিফিক ওয়েতে, যেটা আমরা পরে পড়বো। এন্ড এটা হচ্ছে না একটা সিম্পলিফাই করে বলেছে যে একটা বিহেভিয়ারের কি কি কোয়েশ্চেন হতে পারে, যে চারটে মেইন কোয়েশ্চেন হতে পারে, যে বিহেভিয়ারটাকে কে ট্রিগার করে, বিহেভিয়ারটা কি করে হয়, এন্ড বিহেভিয়ারটা কিসের জন্য, এন্ড বিহেভিয়ারটা কিভাবে ইভলভ হয়েছে, এটা হচ্ছে মেইন ওদের কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেন গুলো আনসার এই যে এখানে ডেফিনেশন রয়েছে, এই এই মেইন চারটে কোয়েশ্চেন তিনবার জন পড়েছিলেন, যাতে সেই বিহেভিয়ারটার পার্সপেক্টিভ আমরা বুঝতে পারি, যে সেই বিহেভিয়ারটার কেন প্রয়োজন হলো, সেই পুরো জিনিসটা বুঝতে পারি। তো আজকে আমরা এই নিকোটিনবার্জেন অব্দি পড়বো, এরপর আমরা ট্রাইমেটস এ ঢুকবো। ট্রাইমেটস মানে প্রাইমেটস এর ক্ষেত্রে আমরা ঢুকবো। তো আজকে এটুকুই থাক। তো এরকম আরো ভালো ভালো ক্লাসেস এর জন্য প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল দ্য বায়োভার্সিটি ইনস্টিটিউশন। অ্যান্ড এই বায়োভার্সিটি ইনস্টিটিউশনে আমি অ্যানিমেল বিহেভিয়ার আপ শুরু করেছি, আর আমি এটা ক্লাস রেগুলারলি দিচ্ছি। তো তোমরা যারা এর আগের ক্লাসটা করোনি তারা ইউটিউবে গিয়ে এর আগের ক্লাসটা চেক আউট করতে পারো। অ্যান্ড যে কোনো ডাউটের জন্য হোক বা বায়োভার্সিটি ইনস্টিটিউশনে কিভাবে এনরোল করবে যে কোনো জিনিসের জন্য তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তাছাড়া আমি ছোট করে বলেও দিই যে এখানে ফিজিওলজি, বটনি, জুওলজি, বিভিন্ন মেজরের বিভিন্ন সাবজেক্টের মেজর মাইনর দুটোই পড়ানো হয়। অ্যান্ড দুটোরই লাইভ ক্লাসেস যেমন থাকে সেরকম তোমরা রেকর্ডেড ক্লাসেসও পাবে। অ্যান্ড নোটস
পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ, ডিসকাশন, সমস্ত কিছু আলোচনা করা হয় তোমাদের সাথে। আর হচ্ছে হলো এনরোল করার জন্য তোমরা দ্য কোয়েশ্চেন ক্যাম্পাস অ্যাপটি ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। সেখানে তোমরা দেখবে সেমিস্টার 5 এর ব্যাচ আছে, সেটাতে তোমরা এনরোল করতে পারো। আর এখানের ফিসটা অন্যান্য সব জায়গার থেকে যথেষ্ট কম রাখা হয়, কারণ স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা আমরা অ্যাপ তৈরি করতে চেয়েছি, কারণ সমস্ত স্টুডেন্টের পক্ষে তো সেম ভাবে ফিস দেওয়া বা সেম ওয়েতে পড়াটা করা সম্ভব নয়, কিন্তু এখানে আমরা সবাইকে সেম ওয়েতে পড়াই অ্যান্ড সেম মিনিমাল ফিজের ক্ষেত্রে। And আরো কোনো ডিটেলস জানতে হলে নিচে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো। আর প্লাস ক্লাসে কোনো ডাউট হলে, ক্লাসে সেটা যে কোনো ক্লাস হোক, আদার্স যে ইউনিটস গুলো আছে সেখানে হলো, সেই ডাউটস হলো তোমরা নিচের দেওয়া এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে তোমাদের ডাউট জানাতে পারো। আর আমি বলবো দ্রুত এই ক্লাসটাতে জয়েন করো, দ্রুত এই কোর্সটা বাই করো। অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তোমাদের হেল্প হবে, তোমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। অ্যান্ড লেটস এন্ড ইট টুডে, বাই।